সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের অধ্যায় 5 সেকেন্ড পেপারের একটা নতুন লেকচারে তোমার হাজির হলাম। আমি তোমাদের সাথে আছি, তোমাদের তানভীর ভাইয়া, বুয়েট সিভিল 19 ব্যাচ। তো আজকে আমরা এই লেকচারটা শুরু করব। তো এই লেকচার শুরুর আগে তোমাদের বিগত লেকচারে একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, সেই হোমওয়ার্কটা আশা করি সবাই করেছো। এরপরও জাস্ট হচ্ছে আমরা দেখবো যে আমরা কিভাবে এই জিনিসটা সলভ করতে পারি। তো যারা অলরেডি করেছো তারা হচ্ছে অ্যান্সার গুলা মিলিয়ে নিবে, এবং যারা করো নাই তারা হচ্ছে আমার সাথে করবা, ঠিক আছে? আচ্ছা, সো দেখো, এখানে দেখো কি বলা হয়েছে। দেখো যে কোনো একটি তার কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 50, অর্থাৎ একটা তারের কুণ্ডলী আছে, সেই তারের কুণ্ডলী হচ্ছে পাক সংখ্যা কত? পাক সংখ্যা হচ্ছে 50। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যারা সবাইকে সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আশা করি তোমরাও ক্লাসে এনজয় করবে। তো দেখো এখানে বলা হয়েছে যে তোমাদের তার কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 50। সো আগে বুঝো তোমরা আসলে কি পড়তেছিলা। তোমরা কিন্তু আসলে যে তড়িৎ আবেশ এইটা টপিকটা পড়েছিলে, এবং গত ক্লাসে মূলত হচ্ছে যে ফ্যারাডের সূত্র নিয়ে কিন্তু তোমরা পড়েছিলে। তো সেই ফ্যারাডের সূত্র থেকে আমরা কিন্তু ম্যাথ করব। তোমাদের যে এই যে ম্যাথটা হোমওয়ার্ক দেওয়া ছিল, সেটাও কিন্তু মূলত ফ্যারাডের সূত্র থেকেই ম্যাথটা দেওয়া। ক্লিয়ার? আচ্ছা, শ্রুতি আদাব দিয়েছো, তোমাকেও আদাব। আচ্ছা দেখো, এখানে কি বলা হয়েছে যে যদি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের কারণে একটা পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের কারণে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ চালক বিভব এর একটা লেখচিত্র দেওয়া হয়েছে। দেখো, তড়িৎ চালক শক্তির একটা লেখচিত্র দেওয়া হয়েছে। মানে এই গ্রাফটা যদি খেয়াল করো, এখানে বেসিক্যালি দুইটা জিনিস দেওয়া হয়েছে। এখানে হচ্ছে যদি চিন্তা করো, এখানে একটা দেওয়া আছে, অর্থাৎ তড়িৎ চালক শক্তি দেওয়া আছে, এবং নিচে হচ্ছে একটা সময় বা টি দেওয়া আছে। তোমাকে এখান থেকে কি বের করতে বলা হয়েছে? দেখো, তোমাকে যেটা বের করতে বলা হয়েছে সেটা হচ্ছে চৌম্বক ফ্লাক্সের মোট পরিবর্তন। চৌম্বক ফ্লাক্সের মোট পরিবর্তন নির্ণয় করতে বলা হয়েছে। সো এখন তার মানে আমি যদি সবকিছুকে একটু আলাদাভাবে আইডেন্টিফাই করি, তো আমরা চৌম্বক ফ্লাক্সের যে পরিবর্তন সেটাকে মূলত আমরা কি দ্বারা প্রকাশ করি? আমরা কিন্তু সেটাকে মূলত ফাই দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে মূলত ফাই, তাই তো? আচ্ছা, পাক সংখ্যা যেটা, সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সেটা হচ্ছে আমরা এন দ্বারা প্রকাশ করি। আর যেই আবিষ্ট তড়িৎচালক শক্তি আছে, সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? দ্বারা প্রকাশ করি, বা এপসাইলন দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো যে এই যে টপিকটা, এখানে যেই কোশ্চেনটা বলা হয়েছে যে চৌম্বক ফ্লাক্সের পরিমাণ নির্ণয় করতে, তো এখানে যেহেতু ফ্যারাডের সূত্রটা ইউজ হবে, সো আমরা ফ্যারাডের সূত্রটা একটু দেখে নেই। ফ্যারাডের সূত্র কি ছিল? তো ফ্যারাডের সূত্র যেটা ছিল সেটা হচ্ছে অ্যাপসাইলন বা যেটা বলো না কেন, বা এই ইটা ইকুয়ালস হবে মাইনাস এন ডি ফাই ডিটি। এটা ছিল ফ্যারাডের সূত্র। তো এখানে আমি যদি একটু রিভাইজ করি যে ব্যাপারগুলো কি বলতেছিল, তো ব্যাপারগুলো হচ্ছে যে এখানে যে ই বা অ্যাপসাইলন যেটা, সেটা হচ্ছে ইএমএফ ইএমএফ বা আমরা বলি তড়িৎ চালক শক্তি। এই ইটা হচ্ছে কি? তড়িৎ চালক শক্তি, তড়িৎ চালক শক্তি, তাই তো? আচ্ছা, এই যে এন হচ্ছে পাক সংখ্যা, এন হচ্ছে পাক সংখ্যা। আচ্ছা, এর মধ্যে এই যে ফাই যেটা, এই ফাইটা কি? ফাই হচ্ছে এখানে ফ্লাক্স, ফাই হচ্ছে এখানে ফ্লাক্স। এবং এই জায়গাটায় যেই ডি ফাই বাই ডিটি আছে, অর্থাৎ আমি যে বলি যে এখানে যেই ডি ফাই ওভার ডিটি আছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ফ্লাক্স পরিবর্তনের হার, বা আমি যদি ইংলিশে লিখি ফ্লাক্স পরিবর্তনের হার। কেন এটা বলতেছি? কারণ হচ্ছে এখানে ডি ফাই ওভার ডিটি আছে, অর্থাৎ সময়ের সাথে আমাদের ফ্লাক্সের পরিবর্তন বলা হয়েছে। সো আশা করি তোমাদের এই ফর্মুলাটা মনে আছে। এটা বিগত ক্লাসের কিন্তু একটা পড়ানো ফর্মুলা। ক্লিয়ার? সো এটাকে কি বলে? এটাকে হচ্ছে ফ্যারাডের সূত্র। এই সূত্রটার নাম কি? এই সূত্রের নাম হচ্ছে ফ্যারাডের সূত্র। ক্লিয়ার? এটা হচ্ছে
আচ্ছা, তো এটা যদি জেনে থাকো, ফ্যারাডে সূত্র যদি জেনে থাকো, তোমাকে কিন্তু এখানে কি বের করতে বলছে, তোমাকে এই যে ফ্লাক্স যেটা আছে এই ফ্লাক্সটা বের করতে বলছে। কিন্তু এখানে কিন্তু ডিরেক্ট দেখো ফ্লাক্সের কোনো আলাদা ফর্মুলা নেই, ফর্মুলাটা আছে ই এর ফর্মুলা বা অ্যাপসাইলনের ফর্মুলা। সো আমাকে যেটা করতে হবে এই ফর্মুলাটাকে একটু সাজায় নিতে হবে। কিভাবে সাজাবো? তো আমরা জানি যে এই ক্ষেত্রে কি লেখা যায়, যে ই ইকুয়ালস টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি। ডি ফাই বাই ডিটি যদি এটা হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি বলতো, আমরা কিন্তু ডি ফাই এটা ইকুয়ালস টু লিখতে পারি, দেখো যে এই এনটা নিচে চলে আসবে আর ডিটিটা কিন্তু এই পাশে চলে আসবে। সো আমরা লিখতে পারি দেখো মাইনাস ই ডিভাইড বাই এন ইন্টু ডিটি। দেখো বুঝতে পারছো কিনা, এই যে অ্যাপসাইলন যেটা আছে, ই যেটা আছে, সেটাকে আমরা কি করছি, এন এই পাশে নিয়ে আসছি আর ডিটিটা ওই পাশে গুণ হয়ে গেছে। সো ডি ফাই ইকুয়ালস টু আসছে মাইনাস অ্যাপসাইলন বাই এন ইন্টু ডিটি। সো এটা যদি হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো তো, আমরা যদি দুই পাশে ইন্টিগ্রেশন করি, অর্থাৎ আমি যদি ডি ফাইটাকে ফাই বানাতে চাই, ডি ফাইটাকে ফাই বানাতে চাই, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা হচ্ছে দুই পাশে ইন্টিগ্রেশন সাইন দিতে পারি। ঠিক আছে, সো ইন্টিগ্রেশন সাইন দেওয়া মানে হচ্ছে আমরা যদি লিখি এখান থেকে, খেয়াল করো দেখো এই জায়গাটায় যে ইন্টিগ্রেশন অফ ডি ফাই, এই জিনিসটাকে আমরা কি বলি, তোমরা এতদিনে হয়তো ইন্টিগ্রেশন ক্যালকুলাসটা অলরেডি জানো। আচ্ছা, সো এখন দেখো যে এই জায়গাটায় লেখা যায় হচ্ছে ফাই ইকুয়ালস টু বেসিক্যালি মাইনাস, দেখো এনটা কনস্ট্যান্ট না, এনটা কিন্তু কনস্ট্যান্ট। তো এন যদি কনস্ট্যান্ট হয় এটাকে আমরা কি লিখতে পারি, বাইরে নিতে পারি না, ইন্টিগ্রেশন যেহেতু বাইরে নিলে কি লিখতে পারবো, বাইরে চলে আসলো আর ইন্টিগ্রেশন অফ ই ডিডি থাকলো। আচ্ছা, তো একজন বলতেছো যে আজকে ক্লাস আগের ক্লাসটাকে রিভিউ করে নিতে। তো এখন কথা হচ্ছে যে আগের ক্লাসে যতটুকু টপিক সেটা কিন্তু আমার এখানে লেখা আছে, মানে আগের ক্লাসের যতটুকু টপিক আজকের ক্লাসে লাগবে সেটা কিন্তু আমার এখানে লেখা আছে। তো আগের ক্লাসে তোমরা ফ্যারাডে সূত্র পড়েছিলে না, তো ব্যাপারগুলো কিন্তু এরকমই ক্লিয়ার। তো আর যেগুলো লাগবে, আর যে টপিকগুলো লাগবে সেটা আমি প্রশ্ন পড়ানোর আগেই তোমাদের বুঝাই নিব। তো এই পর্যন্ত বুঝো, এখানে মূলত আমরা কি আলোচনা করছি, এখানে মূলত ফ্যারাডের সূত্রটা আলোচনা করছি, ক্লিয়ার। তো ফ্যারাডের যে সূত্রটা আছে, ফ্যারাডের সূত্র আমরা কি বলি, এই যে এপসাইলন বা ই, এটা বলতে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে ইএমএফ বা তড়িৎচালক শক্তি, বা এটাকে আমরা হচ্ছে বিভব শক্তিও বলতে পারি, ক্লিয়ার। তো এটার ফর্মুলা হচ্ছে মাইনাস এন ডি ফাই ওভার ডিটি। সো মাইনাস এনটা কি, এন হচ্ছে এখানে পাক সংখ্যা, অর্থাৎ কয়েলের যে পাকটা সেই পাক সংখ্যা হচ্ছে এখানে এন, আর ফাইটা কি, ফাই হচ্ছে ফ্লাক্স, তোমার যে চৌম্বক ফ্লাক্স যেটা ছিল সেই চৌম্বক ফ্লাক্সটা কিন্তু এখানে ফাই। আর তুমি যদি ডি ফাই ওভার ডিটি করো, অর্থাৎ সময়ের সাপেক্ষে ফ্লাক্স পরিবর্তনের হার, এটাকে আমরা কি বলছি, ডি ফাই ওভার ডিটি, ক্লিয়ার। হ্যাঁ, ম্যাথ করার সময় মাইনাস দিবা, কারণ এটা সাইনটাই মাইনাস। যখন হচ্ছে আমাদের অ্যাবসলিউট ভ্যালু দরকার, অর্থাৎ শুধুমাত্র মানটা চাবে, তখন আমরা মাইনাস ছাড়া করলেও হবে, ক্লিয়ার। কিন্তু নর্মাল ক্ষেত্রে আমরা মাইনাসটা দিয়েই কিন্তু ম্যাথসটা করব, ঠিক আছে। সো এটাই বেসিক্যালি জিনিসটা। তো আমাদের আগের ক্লাসের এই টপিকটুকু, এই সূত্রটা হচ্ছে আজকের ক্লাসে লাগবে, ঠিক আছে। তো আগের ক্লাসে যেই ম্যাথটা করতে দিছিল, তোমাদের যেই হোমওয়ার্কটা করতে দিছিল, সেই ম্যাথটা করার সময় আমরা ফর্মুলাটাকে একটু সাজায় নিছি। কিভাবে সাজাইছি, তো দেখো এই যে বেসিক্যালি যে ই ইকুয়ালস টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি যেটা লিখতেছি, এটাকে আমরা চাইলে কি করতে পারি, ডি ফাই ইকুয়ালস টু লিখতে পারি যে ই ডিভাইড বাই এন আর হচ্ছে ডিটি, ঠিক আছে। সো এটা হচ্ছে বেসিক্যালি এটা। তো এখান থেকে আমরা দুই পাশে যদি ইন্টিগ্রেশন করি, অর্থাৎ ক্যালকুলাসের মাধ্যমে ইন্টিগ্রেশন দেই, তাহলে এই পাশে শুধুমাত্র থাকছে ফাই, এটা আসলে ইন্টিগ্রেশনের ফর্মুলা, সো এটা আসলে প্যারাখর দরকার নাই। আর এন যেহেতু কনস্ট্যান্ট একটা ভ্যালু, যেহেতু পাক সংখ্যা, এটা বাইরে চলে আসলো, ইন্টিগ্রেশন অফ ইডিটি। সো এটা হচ্ছে একটা নতুন ফর্মুলা, নতুন একটা ফর্মুলা আমাদের জানতে হবে। এখন এখানে একটা ব্যাপার আছে, এই যে মাইনাস ওয়ান বাই এন ইন্টিগ্রেশন অফ ইডিটি। আচ্ছা, সো ইডিটি এটা কি আমরা কি লিখতে পারি, সো এখানে দেখো এই যে ইন্টিগ্রেশন অফ এপসাইলন ডিটি। আচ্ছা, অনেকে এই চ্যাপ্টারের কেমন প্রশ্ন আসে, কতটুকু সহজ কতটুকু কঠিন, এসব নিয়ে আলোচনা করতে দেখতেছো। তো আমি একটু বলে নেই, সেটা হইতেছে এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার, এই কারণে যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে একটা এসে থাকে, এবং এই চ্যাপ্টারে যে প্রশ্নগুলো হয়, এই চ্যাপ্টারের প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ হয়। সহজ বলতে বুঝাচ্ছি, এখানে কোনো প্যাচের প্রশ্ন আসে না। তুমি যতটুকু সূত্র জানবা, শুধুমাত্র সূত্রগুলো যদি জানো, এই সূত্রগুলো থেকেই কিন্তু তোমরা ম্যাথ করতে পারবে। অর্থাৎ শুধুমাত্র সূত্রগুলো ভালোভাবে যদি মনে রাখতে পারো,
এই ক্ষেত্রে কিন্তু এই ধরনের চ্যাপ্টারের কোনো প্রবলেম হবে না, এখানে কোনো প্যাচ যুক্ত ম্যাথ আসে না, শুধুমাত্র আমাদের সূত্র নিয়ে একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে যে কোন সূত্র কি বোঝাচ্ছে, এটা জানলে কিন্তু হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, সো তোমার কি কথা বুঝতে প্রবলেম হচ্ছে? এই ব্যাপারটা হচ্ছে সূত্র, সেগুলো কিন্তু আগের ক্লাসের সূত্র, আমি জাস্ট সূত্রগুলো একটু দেখাচ্ছি, এখানে কিন্তু আর কিছু শিখাচ্ছি না, জাস্ট সূত্রটা একটু দেখাচ্ছি। তো এই ব্যাপারটা একটু বুঝো, এটা হচ্ছে জাস্ট সিম্পলি আমাদের যে সূত্র ছিল আগের ক্লাসে, এই আগের ক্লাসের সূত্রটা আমি জাস্ট এখানে একটু অন্যভাবে লিখছি। ক্লিয়ার? আচ্ছা, তো এগুলো কিছু জানতে হবে, কারণ এখানে তোমার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের কিছু পার্ট ছিল, তোমাদের কিন্তু এটা হোমওয়ার্ক দেওয়া ছিল, এটা কিন্তু আজকে ক্লাসের টপিক না, মূলত এই টপিকটা তোমাদের হোমওয়ার্কে ছিল। ক্লিয়ার? সো এটা একটা দেখতে হবে তোমাদের। আচ্ছা, সো এটা একটা বুঝতে হবে, এই ইন্টিগ্রেশন অফ ইডিটি এটা বলতে কি বোঝানো হয়। তোমরা যারা ম্যাথমেটিক্সে ইন্টিগ্রেশনটা করো নাই, তোমাদের কিন্তু ইন্টিগ্রেশনটা একটু ভালো করে করে নিতে হবে, কারণ ফিজিক্সের অনেক প্রবলেমে কিন্তু এই ধরনের ইন্টিগ্রেশনটা করতে হবে। ক্লিয়ার? সো ইন্টিগ্রেশন মানে কি? তো এই ধরনের ইন্টিগ্রেশনটা, এটা মানে হচ্ছে ইডিটি মানে হচ্ছে যদি ই ভার্সেস একটা টি গ্রাফ থাকে, ই ভার্সেস টি গ্রাফের যে ক্ষেত্রফল, সেটা কিন্তু ইন্টিগ্রেশন ইডিটি দ্বারা বোঝায়। অর্থাৎ এই যে এতটুকু পার্ট, এটা দ্বারা কি বোঝাচ্ছে? ই ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রফল, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের একটা কনসেপ্ট। ক্লিয়ার? সো এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের বুঝতে হইলে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন শিখতে হবে। যদি না বুঝো, ইন দ্যাট কেস তোমাকে একটু মাথায় রাখতে হবে ব্যাপারগুলো কি হচ্ছে। সো এখানে আসলে আর প্যারা খাওয়ার দরকার নেই, তোমরা যদি সূত্র জানো তাই হবে। সো এটা আসলে খুব একটা ক্রিটিক্যাল যে এমনও না। ক্লিয়ার? সো এখান থেকে একটা চ্যাপ্টার, একটা ম্যাথ আসেই, সৃজনশীল নর্মালি একটা ম্যাথ এসেই থাকে। সো জাস্ট ফর্মুলাগুলো জানো, এটা নিয়ে আসলে খুব একটা ব্যাপার না। ক্লিয়ার? আচ্ছা, সো চ্যাপ্টার না, এখানে তোমার আসলে যতটুকু চ্যাপ্টার 4 দরকার হবে, যতটুকু চ্যাপ্টার 4 দরকার হবে সেই টপিকটুকু আমরা এখানে আলোচনা করব, যে সূত্রগুলো কি কি। যদি না জানো জিজ্ঞেস করবা যে এই সূত্র জানি না, আমি সূত্রগুলো লিখে নিব। সো এই চ্যাপ্টারে আসলে বোঝার কোনো সমস্যা হওয়ার কথা না। এখানে হচ্ছে যে বেসিক্যালি আগে যে লেকচারগুলো পড়ছো ওইগুলোর সূত্রগুলো ইউজ হবে, এবং সূত্র জানলেই আমি ম্যাথ করতে পারবো। মানে এখানে সূত্রগুলো খুব ডিপ ভাবে জানতে হবে এমন না, জাস্ট সূত্রগুলো জানতে হবে যে কোন জায়গায় আমরা কোন ফর্মুলা ইউজ করব। এতটুকু যদি যদি জানি তাহলে আমরা ম্যাথ আশা করি করতে পারবো। ক্লিয়ার? সো আচ্ছা, সো এখন দেখো আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে ই ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রফলটাই হবে ইন্টিগ্রেশন অফ ইডিটি। সো এখানে দেখো, এখানে কিন্তু অলরেডি একটা এন এ ভ্যালু দেওয়া আছে, খালি আমাকে এখানে ইন্টিগ্রেশন অফ ইডিটি বের করতে হবে। সো দেখো তো আমার এই ক্ষেত্রে ক্ষেত্রফল জিনিসটা কি হবে? ক্ষেত্রফলটা কি হবে দেখো, এটা একটা ট্রাপিজিয়াম না? এটা কিন্তু একটা ট্রাপিজিয়াম, তাই না? এটা একটা ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল, খেয়াল করো এখানে যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আছে, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি হবে দেখো তো, এই যে দেখো এই যে একটা ক্ষেত্রফল আছে না, ই ভার্সেস টি গ্রাফের একটা ক্ষেত্রফল আছে। সো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যদি বের করতে চাই, তাহলে আমরা কি জানি? ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল, আচ্ছা আমি এটা অন্য জায়গায় করাচ্ছি। সো এখানে আমার ক্ষেত্রফল বের করতে হবে কার? এই গ্রাফটার ক্ষেত্রফল বের করতে হবে, তাই না? সো আমি যদি দেখি যে এখানে গ্রাফটা যদি আরেকবার দেখি, তো গ্রাফটা অনেকটা এরকম আছে। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে 500 ভোল্ট, আর এখানে যদি তুমি দেখো এখানে হচ্ছে 5, 15, 20, অর্থাৎ এতটুকু হচ্ছে 5, এতটুকু হচ্ছে 15, এতটুকু হচ্ছে 20। সো আমাকে যেটা বের করতে বলছে এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই ডিটি, বা এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ই ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রফল। সো এটা কত হবে দেখো তো, একটা ট্রাপিজিয়াম যেহেতু, তো আমরা বলতে পারি দেখো কতটুকু কত, এই জায়গাটা, এই জায়গাটা কত আসতেছে? এই জায়গাটা কিন্তু আসতেছে 10। দেখো এখানে 5 থেকে 15 না, এই জায়গায় কত? 5 থেকে 15। আর নিচে কত আছে দেখো তো, নিচে আছে হচ্ছে 0 থেকে 20, এখানে 0 থেকে 20। সো আমরা ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল জানি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু যেই সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। অর্থাৎ নিচে কত আছে? নিচে হচ্ছে 20 আছে, আর উপরে কত আছে? উপরে আছে 10।
উপর আছে কত 10, নিচে কত আছে 20, ইন্টু উচ্চতা। উচ্চতা কত দেখো তো, উচ্চতা কিন্তু 500, উচ্চতা কিন্তু এখানে 500। সো আলটিমেটলি যেটা আসতেছে, এখানে আসতেছে হাফ ইন্টু এখানে 30 ইন্টু 500 অর্থাৎ 15,000। সো এটা হচ্ছে ক্ষেত্রফল। তো আমাদের কি বের করতে বলছে, আমাদের বের করতে বলছে ফ্লাক্স। তো ফ্লাক্স ইকুয়ালস টু আমরা কি জানি, ফ্লাক্স ইকুয়ালস টু একটু আগে দেখলাম, ফ্লাক্স ইকুয়ালস টু মাইনাস 1/n ইন্টিগ্রেশন অফ ইডিটি। তো এটা যদি হয় তাহলে মাইনাস 1/n কত দেখো তো, n হচ্ছে পাক সংখ্যা হচ্ছে এখানে 50, পাক সংখ্যা হচ্ছে এখানে 50 ইকুয়ালস টু ইন্টু ইন্টু এই যে ক্ষেত্রফল পাইলাম, ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে আমার এখানে হাফ ইন্টু 15,000। বুঝতে পারছো? সো আলটিমেটলি যেটা আসবে সেটা হচ্ছে এই জায়গাটায় অ্যান্সারটা কত আসতে থাকে দেখো। সো ক্যালকুলেশন করলে যেটা দেখা যায় 150, অ্যান্সার যেটা আসবে সেটা মাত্র 150 আসবে। ক্লিয়ার? সো এখানে আসতেছে 150 এন্ড অ্যান্সার হচ্ছে ওয়েবার। তো যারা তোমরা হোমওয়ার্কটা করেছিলে, সো অ্যান্সারটা তোমরা জাস্ট মিলাই নাও, তোমাদের কিন্তু এটা বিগত লেকচারের একটা হোমওয়ার্ক ছিল। তো যাদের 150 আসছে তাদের তো ঠিক আছে, ক্লিয়ার? এটা অ্যান্সার কত আসবে 150। আচ্ছা, এখানে একটা মাইনাস সাইন আছে, সো মাইনাসের জন্য একটা মাইনাস সাইন দিলাম। সো এটা হচ্ছে লাস্ট লেকচারের অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, সো এটা বের করতে বলছে। তো এখন এইটাই হচ্ছে চেঞ্জটুকু, এটাই হচ্ছে চেঞ্জটুকু, টোটাল বলতে বোঝাচ্ছি এটাই আসলে চেঞ্জটুকু আমরা হিসাব করবো। কারণ আলটিমেটলি যে আমরা ডি ফাই ওভার ডিটি লিখি, এটাই কি আমরা এভাবে লিখি না, ডি ফাই জিনিসটা কি ফাই টু মাইনাস ফাই ওয়ান। সো এটাই বেসিক্যালি আমাদের যে ফাই যেটা আছে, এটা মূলত আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড যেটা আসতেছে, ওই ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণে কিন্তু এটা বোঝানো হচ্ছে। তার মানে এটাও হচ্ছে সেই চৌম্বক ফ্লাক্স। সো এটাই তোমাদের আসলে বের করতে বলছে। প্রশ্নের ভাষাটা হয়তো অনেক জায়গায় চেঞ্জ আসতে পারে, কিন্তু এটা বের করতে বলছে। আচ্ছা, চৌম্বক আর চৌম্বক কি একই? হ্যাঁ, একই জিনিস, চুম্বক আর চৌম্বক একই জিনিস। বুঝতে পারছো? যাক, এটা চুম্বক চৌম্বক একই জিনিস। ঠিক আছে, এটা বিগত লেকচারের একটা প্রবলেম। তো আজকে হচ্ছে আমরা নতুন লেকচার শুরু করতেছি, নতুন লেকচার দেখো। সো আজকে নতুন যে লেকচারটা শুরু হবে, সেই লেকচারটাও মূলত বিগত যে লেকচারটা তোমরা পড়ছো, ওই বিগত লেকচারের কিছু অ্যাডমিশন রিলেটেড ম্যাথ দেখবো। ক্লিয়ার? সো বিগত লেকচারে তোমরা যে ফর্মুলাটা পড়ছিলা সেটা হচ্ছে ফ্যারাডের সূত্র। এই ফ্যারাডের সূত্রের কিছু ম্যাথ হচ্ছে আমরা অ্যাডমিশন রিলেটেড দেখবো, অর্থাৎ অ্যাডমিশনে কি ধরনের ম্যাথ এসে থাকে এই ফ্যারাডের সূত্র থেকে, সেটা হচ্ছে আমরা দেখার ট্রাই করবো। সো যদি বলি এটা আসলে কোন টপিক, এটা হচ্ছে মূলত ফ্যারাডের সূত্র। ফ্যারাডের সূত্র এটা বিগত লেকচারের একটা প্রবলেম বা সূত্র। তো ফ্যারাডের সূত্র কি বলে, তো এটা যদি মনে থাকে, ফ্যারাডের সূত্র মূলত যে ই ইকুয়ালস টু মাইনাস এন ডি ফাই ওভার ডিটি। তো বুঝতেছো, এটা হচ্ছে ফ্যারাডের সূত্রের মেইন ফর্মুলা। তো এটা যদি জানো তাহলে কিন্তু এখন যেই প্রবলেমগুলো পড়বো, এগুলো মূলত অ্যাডমিশনে এই টপিক থেকে কি ধরনের প্রশ্ন আসে সেটার উপর। ক্লিয়ার? আচ্ছা, তো এখন দেখো এখানে একটা প্রশ্ন বলা হয়েছে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে বুয়েট 19-20 সালে এসেছিল। বুয়েট 19-20 সালে কিন্তু এই টপিকটা এসেছিল। এখানে বলা হয়েছে একটি কুণ্ডলীর তলের সাথে লম্বভাবে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের ভিন্নতার মাত্রা। অর্থ দেখো, এই যে যেই ফাই চৌম্বক ফ্লাক্সের ভিন্নতার যে মাত্রা, সেটা কি দেওয়া আছে ফাই, এই ফাই এর ভ্যালু দেওয়া আছে এটা। অর্থাৎ আমাদের একটা তল আছে, এই তলের মধ্যে চৌম্বক ফ্লাক্সের যে ভিন্নতা, এটা জিনিসটা কি, এটা হচ্ছে আমরা যদি দেখি এখানকার যে ফাইটা, যে ফাই এর ভ্যালু দেওয়া আছে, ফাই যে টি এর ভ্যালুটা দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে 3t³ প্লাস 4t² মাইনাস 5। আচ্ছা, এখানে একটা 4t² আছে, সাথে একটা প্লাস 2t আছে -5। সো এটা তোমার প্রশ্ন দেওয়া আছে যে চৌম্বক ফ্লাক্সের ভিন্নতার মাত্রা বা ফাইটি, এটা ইকুয়ালস টু কত 3t³ প্লাস 4t² প্লাস 2t মাইনাস 5, বা এটা একটা ওয়েবার এককে
প্রকাশ করা হয়। বলা হয়েছে যদি কুণ্ডলীর রোধের মান 5 ওহম হয়, কুণ্ডলীর রোধের মান 5 ওহম। এখন এটা মানে কি? এটা মানে হচ্ছে যে এই কুণ্ডলীর মধ্যে, কুণ্ডলী বলতে কি বোঝানো হচ্ছে, যে সাপোজ অনেকটা এরকম, যে এখানে একটা সো এরকম একটা কুণ্ডলী আছে, এন্ড এই কুণ্ডলীর মধ্যে কারেন্ট পাস করতেছে, এই কারেন্টের মানটা বের করতে বলছে, এই কারেন্টের মানটা বের করতে বলছে। সো কি দেওয়া আছে? রোধের মান অর্থাৎ আর এর মানটা দেওয়া আছে, এবং বলা হয়েছে টি ইকুয়ালস টু 4 সেকেন্ড সময়ে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান কত। সো ব্যাপারগুলো হচ্ছে অনেকগুলো ইনফরমেশন দেওয়া থাকবে, আমাকে আসলে এত ইনফরমেশনে ঘাবড়াইলে হবে না, বেসিক্যালি আমাদের ফর্মুলা দিকে তাকাইতে হবে। সো দেখো ফর্মুলার মধ্যে কিন্তু আছে ই এর ভ্যালু। ই এর ভ্যালু বলতে কি বোঝাচ্ছে? তড়িৎ চালক শক্তি বা ইএমএফ, তাই না? একটু আগে আমরা দেখে আসলাম। সো ই এর ভ্যালু বা তোমাদের যেই ভোল্টেজ, সেটা যদি তোমরা বের করতে পারো ফ্যারাডের সূত্র দিয়ে, এবং দেখো এখানে রোধের মান দেওয়া হয়েছে না, তো রোধের মান যদি দেওয়া থাকে, ইন দ্যাট কেস আমরা কি করতে পারি? দেখো তো, আমরা জানি কি চাইছে এখানে, দেখো তো, আবিষ্ট তড়িৎ প্রবাহের মান অর্থাৎ আই এর ভ্যালুটা কিন্তু চাইছে। সো আই এর ভ্যালু ইকুয়ালস টু কি লেখা যায়? আই ইকুয়ালস টু লেখা যায়, আমরা জানি ই ডিভাইড বাই আর, তাই না? তোমরা চ্যাপ্টার 3 তে পড়ে আসছো যে আই ইকুয়ালস টু বেসিক্যালি ভোল্টেজ ডিভাইডেড বাই রোধ। সো তুমি যদি ভোল্টেজটা বের করতে পারো, আর রোধ তো দেওয়াই হচ্ছে, দেখো রোধ দেওয়া হচ্ছে কত? 5 ওহম। সো ভোল্টেজ যদি বের করতে পারো, ইন দ্যাট কেস তুমি কিন্তু কারেন্টের মানও বের করে ফেলতে পারবে, তাই না? সো দেখো আমাদের ফাই এর মান দেওয়া আছে, সো ই এর মানটা কিভাবে বের করতে পারবো? সো আমরা একটু আগে দেখলাম যে ই ইকুয়ালস টু বেসিক্যালি কি আসতেছে, মাইনাস এন ডি ফাই ওভার ডিটি। দেখো এখানে যেহেতু আলাদা করে কোথাও কিন্তু এন এর ভ্যালু দেওয়া নাই, এন হচ্ছে কি পাক সংখ্যা, না? এন হচ্ছে কি পাক সংখ্যা। সো এন এর ভ্যালু যেহেতু আলাদা করে দেওয়া নাই, দ্যাটস ওয়াই আমরা এখানে এন এর ভ্যালুটা 1 ধরে নিব। যেহেতু তোমাকে একটা সিম্পল একটা তড়িৎ ফ্লাক্সের কথা বলা হয়েছে, একটি কুণ্ডলীর তলে কথা বলা হয়েছে, সো আমরা এখানে এন এর ভ্যালুটা 1 ধরে নিব। ক্লিয়ার? যেহেতু তোমাকে আলাদা করে কোনো এন এর ভ্যালুটা বলা নাই। সো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি মাইনাস 1 ইন্টু ডি ফাই ওভার ডিটি, অর্থাৎ ডি বাই ডিটি। ফাই এর ভ্যালু কত দেখো তো, এই যে ফাই এর ভ্যালু কিন্তু যে উপরের পার্টটা লেখা যায়। সো এখানে আসতেছে 3t কিউব প্লাস 4t স্কোয়ার প্লাস 2t প্লাস 5। সো এটা হচ্ছে লিখলাম। এখন দেখো বাকি কাজটা কি? বাকি কাজটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে। ক্লিয়ার? সো ডিফারেন্সিয়েশন জিনিসটা কি? দেখো এই যে মাইনাস 1 ইন্টু, সো ডিফারেন্সিয়েশন করলে কত আসে? তোমরা তো ডিফারেন্সিয়েশন ইতিমধ্যে শিখে যাওয়ার কথা। সো ডিফারেন্সিয়েশন করলে যেটা আসবে সেটা হচ্ছে 9t স্কোয়ার প্লাস 8t প্লাস 4, সরি 8t প্লাস 2। সো আশা করি তোমরা ডিফারেন্সিয়েশন করতে জানো। সো আমরা এখানে ডিফারেন্সিয়েশন করছি, অর্থাৎ 3t স্কোয়ার, 3 ইন্টু 3 কত? 9t স্কোয়ার প্লাস 4t স্কোয়ার, 8t প্লাস কত আসতেছে? 2 আসতেছে। সিম্পলি আমরা কি করছি? ডিফারেন্সিয়েশন করছি। সো আশা করি তোমরা এতদিনে ডিফারেন্সিয়েশন করাটা শিখেছো। সো এই থেকে আমরা লিখলাম। সো এটা কিন্তু ই এর ভ্যালুটা, কিন্তু তোমাকে বলা হয়েছে কি? দেখো তো, তোমাকে বলা হয়েছে এই 4 সেকেন্ড সময় বের করতে, 4 সেকেন্ড সময় বের করতে। আচ্ছা 5 কই গেল? ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 5 কে করলে 0 হয়ে যাবে না? কনস্ট্যান্ট ভ্যালু না? 5 কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি কত হবে? 0 হবে নাকি? সো বেসিক্যালি এখানে 0 আসতেছে, জাস্ট সিম্পলি আমি ডিফারেন্সিয়েশন করছি, আর কিছু না। সো এখন দেখো এখানে কি বলছে? 4 সেকেন্ডে, অর্থাৎ ই এর ভ্যালুটা যদি আমরা 4 সেকেন্ডে বের করি, 4 সেকেন্ডে বের করি, তাহলে কত আসতেছে দেখো তো? মাইনাস 1 ইন্টু, দেখো এখানে কি আসতেছে? 9 ইন্টু 4 স্কোয়ার, টি এর ভ্যালুটা আমরা 4 বসাই দিচ্ছি, টি এর ভ্যালুটা আমরা 4 বসাই দিচ্ছি, প্লাস 8 ইন্টু 4 প্লাস 2। তো যেটা দেখা যায় যে আমরা 4 ভ্যালু বসাই দিলাম এখানে, আলটিমেটলি ক্যালকুলেশন করলে তোমরা নিজেরা করতে পারো, দেখবা যে এখানে আসলে মাইনাস 178 ইউনিট কত হবে? ভোল্ট হবে, কারণ হচ্ছে আমরা ই এর ভ্যালু বের করতেছি। সো এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস 178 ভোল্ট। ক্লিয়ার? আচ্ছা, সো দেখো আলটিমেটলি কত পাচ্ছে? মাইনাস 178 ভোল্ট। সো এখন আমাদের যে কারেন্টটা আসতেছে, সেই কারেন্টটা তাহলে আমাদের দেখো আর এর ভ্যালু কত দেওয়া আছে? আর এর ভ্যালু দেওয়া আছে 5 ওহম। সো আমরা যদি এখানে বের করি, তো আর এর ভ্যালু কত আসতেছে? মাইনাস
আর এর ভ্যালু কত আসতেছে 5। সো আমি একটা মডুলার সাইন দিছি এই কারণে তোমাকে জাস্ট কারেন্টের মান চাইছে। সো এখানে বলে নাই যে প্লাস থেকে মাইনাস, মানে মাইনাস দিলেও হবে, ওটা সমস্যা না, যে অ্যাকুরেট ভ্যালুটা হচ্ছে মাইনাস আসবে অ্যান্সারটা, ক্লিয়ার। কিন্তু তোমাকে যেহেতু জাস্ট তড়িতের মানটা চাইছে, দ্যাটস ওয়াই তুমি চাইলে মাইনাসটা না লিখলেও হবে, ঠিক আছে। সূত্রের মধ্যে মাইনাস আছে, ঠিক আছে, কিন্তু তোমাকে যেহেতু জাস্ট তড়িৎ প্রবাহের কি চাইছে দেখো তো, তোমাকে কিন্তু তড়িৎ প্রবাহের মান চাইছে। তো যেহেতু মান চাইছে সেখান থেকে কিন্তু আমরা করতে পারি। একজন বলছে তৃতীয় লাইনে ভুল হয়েছে। তৃতীয় লাইনে কি ভুল হয়েছে দেখো, এখানে জাস্ট আমরা সিম্পলি d5/dt, আমরা এখানে জাস্ট এই 3t² + 4t² 3t³ বসাই দিছি, এরপর জাস্ট আমরা ডিফারেন্সিয়েশন করছি, ঠিক আছে, এখানে জাস্ট ডিফারেন্সিয়েশন করছি। আচ্ছা 3 9 ঠিক আছে তো এখানে। আচ্ছা দেখো, সো এরপর এখান থেকে যেটা আসতেছে কত, এখান থেকে যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে ক্যালকুলেট করে দেখা যাবে হচ্ছে 35.6 অ্যাম্পিয়ার, অর্থাৎ 35.6 অ্যাম্পিয়ার। সো এটা হচ্ছে অ্যান্সার, 35.6 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে অ্যান্সার। সো আমরা ওভারঅল কি করছি দেখো তো, আমাদের বেসিক্যালি এর মানটা ফ্যারাডের সূত্র থেকে আমরা জানি, এর মানটা ফ্যারাডের সূত্র থেকে আসে, ক্লিয়ার। আচ্ছা না, এই ফর্মুলা খালি অ্যাডমিশনে আসে না, সব জায়গায় আসে, এইচএসসি তেও আসে, সব জায়গায় আসে, ক্লিয়ার। সো এই চ্যাপ্টারের ম্যাথগুলো এরকম ছোট ছোটই, এইচএসসি তে বলো বা অ্যাডমিশনে বলো, সব জায়গায় আসলে এই ছোটখাটো ম্যাথই চলে আসে, ক্লিয়ার। আচ্ছা সো এটা হচ্ছে ফ্যারাডের সূত্রের ফর্মুলা, -n d5/dt। তোমাকে বলছে কারেন্ট বের করতে। সো কারেন্ট ইকুয়ালস টু কি জানি আমরা, কারেন্ট ইকুয়ালস টু ভোল্টেজ ডিভাইড বাই রোধ, তাই না, ভোল্টেজ ডিভাইড বাই রোধ। আচ্ছা মাইনাস হবে, কিন্তু এখানে বলা হয়েছে কি দেখো তো, প্রবাহের মান, শুধু মানটুকু চাইছে, তাই না। সো মানটুকু যেহেতু চাইছে, দ্যাটস আমি জাস্ট পজিটিভ লিখছি, ক্লিয়ার, এই জন্য জাস্ট পজিটিভ লিখছি। আচ্ছা এখানে কি -5 জায়গায় +5 দিছি, আচ্ছা ওইটা ঠিক আছে, সমস্যা নেই, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এই ভুলটা ধরার জন্য ঠিক আছে, এখানে হবে 2t -5। আচ্ছা সমস্যা নাই, কারণ আলটিমেটলি যখন করছি এই ভ্যালুটা কত আসবে, এই ভ্যালুটা কিন্তু 0 আসবে, তাই না। ডিফারেন্সিয়েশন করার পর কত আসবে, এটা হচ্ছে 0 আসবে। আচ্ছা একজন বলছে তাড়াতাড়ি হিসাব করে কিভাবে, এগুলো আসলে হিসাব করতে করতে তাড়াতাড়ি হবে। এখন তোমাদের তাড়াতাড়ি হিসাবের দিকে খেয়াল করার দরকার নেই, কারণ বলতেছি কি, তোমরা যদি এখন তাড়াতাড়ি হিসাব করতে যাও তোমরা ভুল করে বসে থাকবা। এই জিনিসটা আসলে একদিনে হবে না, তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস করো, করতে করতে আসলে দেখবা তাড়াতাড়ি হয়ে গেছে, ক্লিয়ার। সো এটা এখন আসলে চিন্তা করার দরকার নাই, এখন চিন্তা করবা হচ্ছে ম্যাথটা কিভাবে করতে হয়। ম্যাথটা যদি একবার পারো, এই ম্যাথ বারবার যখন প্র্যাকটিস করবা অটোমেটিক তোমাদের তাড়াতাড়ি হয়ে যাবে, বুঝতে পারছি। আচ্ছা সো এটা প্যারা না, তো যেটাই হোক এখানে, আচ্ছা এখানে কারেকশনটা হচ্ছে, এখানে -5 ছিল, তো এখানে -5টা আমাদের লিখতে হবে, কিন্তু আসলে আলটিমেটলি ভুল হয় না, কারণ ডিফারেন্সিয়েশন অফ কনস্ট্যান্ট দিলে কত আসে, 0 আসে। তো যাই হোক, সো আমাদের এর ভ্যালুটা ছিল, এর ভ্যালুটা বের করতে হবে, দেওয়া আছে এর ভ্যালু, তো আমরা জানি d5/dt, অর্থাৎ এর ভ্যালু ডিফারেন্সিয়েশন, এটা করতে হবে। সো আমরা ডিফারেন্সিয়েশন করলাম এবং t = 4 সেকেন্ডে বলছে, দ্যাটস ওয়াই আমি 4 এর মানটা বসাই দিলাম। সো এখান থেকে আমরা কি পাইছি, এখান থেকে হচ্ছে এর ভ্যালু পাইছি। আর কারেন্টের মান যেহেতু বের করতে বলছে, E/R, এখানে আর এর মানটা কত, 5 ওহম, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে টোটাল কারেন্টটা পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা সো এই একটা ম্যাথ, এটা হচ্ছে বুয়েট 19-20 সালে এসেছিল। সো এই ফর্মুলাটা আমাদের ভালোভাবে মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে আমরা নেক্সট ম্যাথে আগাই। আচ্ছা তো দেখো, এটা হচ্ছে রুয়েট 15-16 সালে এসেছিল। তো এখানে বলা হয়েছে দেখো, এই ম্যাথটা দেখো, 2000 পাক সংখ্যা এবং 500 সেন্টিমিটার স্কোয়ার গড় ক্ষেত্রফল বিশিষ্ট একটি তার কুণ্ডলী, অর্থাৎ দেখো 2000 পাক সংখ্যা এবং 500 সেন্টিমিটার স্কোয়ার গড় ক্ষেত্রফল বিশিষ্ট একটি তার কুণ্ডলী 0.4 গাউস প্রাবল্য বিশিষ্ট একটি চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে, এই ইনফরমেশনগুলো মনে রাখতে হবে, ইনফরমেশনগুলো বুঝতে হবে। 2000 পাক সংখ্যা আছে, তার ক্ষেত্রফল কত, 500 সেন্টিমিটার স্কোয়ার। তারপর একটা কি আছে, একটা তার কুণ্ডলী, অর্থাৎ যে পেঁচানো তার আছে না, পেঁচানো তার আছে, এবং এটাকে আমরা 0.4 গাউস প্রাবল্য বিশিষ্ট, 0.4 গাউস প্রাবল্য বিশিষ্ট। এখন গাউস জিনিসটা কি, তোমরা কিন্তু চৌম্বক ক্ষেত্রের যে প্রাবল্যের মান সেটা পড়ছিলা কোন এককে, এটা চ্যাপ্টার 4-এ তোমরা পড়ছিলা, সেটা হচ্ছে টেসলা এককে পড়ছিলা, তাই না, টেসলা একক। অর্থাৎ তোমরা যদি দেখো এই জিনিসটা, তোমাদের যেই ক্ষেত্রফলের সাথে একটা কিন্তু চৌম্বক ক্ষেত্রের সম্পর্ক আছে। তোমরা যদি একটু মনে করে দেখো, আমরা এরকম পড়ছিলাম ব্যাপারটা, যে একটা চৌম্বক ক্ষেত্র আছে, চৌম্বক ক্ষেত্রকে আমরা কিভাবে প্রকাশ করি, এভাবে প্রকাশ করি। এটা চ্যাপ্টার 4-এর কনসেপ্ট। তো এই চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের মান,
চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের মান, সেই প্রাবল্যের মানটা কত আসতেছে? প্রাবল্যের মান দেওয়া আছে হচ্ছে 0.4 গাউস, অর্থাৎ আমাদের যে বি এর ভ্যালুটা এটা হচ্ছে 0.4 গাউস। কিন্তু আমরা কিন্তু কি পড়ছিলাম? আমরা কিন্তু টেসলা ইউনিটে পড়ছিলাম, তাই না? আচ্ছা, তো টেসলা ইউনিটে যখন পড়ছিলাম, আচ্ছা লাস্ট লাইনে কি রিপিট করবো? লাস্ট লাইন দেখো কিছুই না, লাস্ট লাইন হচ্ছে জাস্ট আমরা সিম্পলি আই ইকুয়ালস টু ই ডিভাইড বাই আর, আর এখানে হচ্ছে 4 সেকেন্ডে বলছে, 4 সেকেন্ডে বলছে, অর্থাৎ টি এর ভ্যালুটা 4 সেকেন্ড বসাইতে বলছে, তাই না? দেখো এখানে যে টি এর ভ্যালুগুলো ছিল, এই টি এর ভ্যালুটা আমরা 4 বসাই দিচ্ছি, তাহলে কিন্তু বাকি ম্যাথটা আমরা পারবো। এটা হচ্ছে কাহিনী। যাই হোক, তো এখন 0.4 গাউস আছে, কিন্তু আমরা বি এর ভ্যালুটা কিসে পড়ছি? আমরা বি এর ভ্যালুটা পড়ছি টেসলা ইউনিটে। সো এটা মনে রাখতে হবে, এটা একটু লিখে দেই। সেটা হইতেছে যে 1 যে গাউস, এটা ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -4 টেসলা। 1 গাউস ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -4 টেসলা। আচ্ছা, সো এখন দেখো, সো এই ইউনিটটা আমাদের মাথায় রাখতে হবে, অথবা আমরা যদি উল্টা করতাম 1 টেসলা equals to 10 to the power of 4 গাউস। তো আমাদের এসআই ইউনিট হচ্ছে টেসলা। সো তোমাদের যদি গাউস ইউনিটে দেওয়া থাকে, এটাকে আমরা কি করব? এটাকে টেসলা ইউনিটে নিয়ে যাব। অর্থাৎ এটা আমরা চাইলে এভাবে লিখতে পারি যে বি এর যে ভ্যালুটা, এটা মূলত হচ্ছে 0.4 10 ইনভার্স 4 টেসলা। এই যে দেখো, আমরা যে ইউনিটে দেখলাম 1 গাউস ইকুয়ালস 10 টু দি পাওয়ার -4, আমরা জাস্ট এখানে লিখলাম, ঠিক আছে? সো এখানে কি করছি? এদের একটা চৌম্বক ক্ষেত্র আছে, এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা 2000 পাক সংখ্যা বিশিষ্ট 500 সেন্টিমিটার স্কোয়ার গড় ক্ষেত্রফল বিশিষ্ট একটি তার কুণ্ডলী প্রাবল্যের সাথে লম্বভাবে রাখা আছে। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে এই জায়গাটায় এই যে একটা প্রাবল্য আছে, প্রাবল্যের সাথে লম্বভাবে এটা লম্বভাবে রাখা আছে, লম্বভাবে হচ্ছে একটা কুণ্ডলী রাখা আছে। যেই কুণ্ডলীর যদি আমি বলি, এই ক্ষেত্রে যেই ভ্যালুগুলা দেওয়া আছে, সেই ভ্যালুগুলা কত? তার যেই পাক সংখ্যা কত? 2000। পাক সংখ্যা হচ্ছে 2000, এন্ড এটার যে ক্ষেত্রফল এরিয়া কত? এরিয়া হচ্ছে 500 সেন্টিমিটার স্কোয়ার। সো এটাকে যদি আমরা মিটার স্কোয়ারে নিতে চাই, সেটাকে আমি এভাবে লিখি 500 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মিটার স্কোয়ার। এটা দেওয়া আছে এই ক্ষেত্রে, ক্লিয়ার? সো এটা যেহেতু দেওয়া আছে, তোমাকে বলছে লম্বভাবে রাখা আছে। সো তোমরা জানো, তোমরা হয়তো এই ধরনের ম্যাথ আগেও করছো, সেটা হইতেছে যে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে যেই অ্যাঙ্গেলটা হয়, অ্যাঙ্গেলটা কিন্তু যে ক্ষেত্রফলের অ্যাঙ্গেল, সেই ক্ষেত্রফলের অ্যাঙ্গেলটা কিন্তু তলের উপর লম্ব হয়। অর্থাৎ এইটা যেহেতু একটা পাক, এখানে যেহেতু একটা পাক আছে, এই পাকের সাথে লম্বভাবে কিন্তু ক্ষেত্রফলের ডিরেকশনটা হয়। তো তোমরা এই ধরনের ম্যাথ কিন্তু আগেও হয়তো করছো, চ্যাপ্টার 2 তে করছো, 3 তে করছো, বা এরকম আরো করছো। সেটা হচ্ছে যে ক্ষেত্রফলের যে ডিরেকশনটা, এই ক্ষেত্রফলের ডিরেকশনটা হয় এই তলের উপর লম্ব। ক্লিয়ার? যদি এটা না বুঝে থাকো, এগুলো কিন্তু আমরা আগেও পড়ছিলাম, সো এগুলো একটু দেখতে হবে। সো এই যে এরিয়া আর যে বি এর দিক, এই ক্ষেত্রে কিন্তু কত ডিগ্রি আসতেছে? এই ক্ষেত্রে অনেকে 90 ডিগ্রি বলবা, কিন্তু এটা কিন্তু 90 ডিগ্রি না। এই ক্ষেত্রে যেটা আসতেছে, এই ক্ষেত্রে থিটা কিন্তু 0 ডিগ্রি আসতেছে। থিটা কিন্তু 0 ডিগ্রি। কেন থিটা 0 ডিগ্রি? কারণ হচ্ছে যে বি এর যে ডিরেকশনটা আর ক্ষেত্রফলের যে ডিরেকশনটা, এটা কিন্তু আসলে একই দিকে আছে। এই ক্ষেত্রে আমাদের যে অ্যাঙ্গেলটা থিটাটা, সেটা কত হবে? সেটা হবে 0 ডিগ্রি। বুঝাইতে পারছি? আচ্ছা, তো কি বলছে এরপর যেটা বলছে যে তার কুণ্ডলীটিকে 1/5 সেকেন্ডে 180 ডিগ্রি কোণে ঘোরানো হলো। অর্থাৎ 1/5 সেকেন্ডে 180 ডিগ্রি কোণে ঘোরানো হলো। অর্থাৎ শুরুতে সে এভাবে ছিল, অর্থাৎ শুরুতে ছিল সে লম্বভাবে, এবং লম্বভাবে থাকার সময় তার যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা করে ফেলছে কত? অ্যাঙ্গেলটা ছিল 0 ডিগ্রি। তো এরপর কি করছি? এরপর হচ্ছে 1/5 সেকেন্ডে 180 ডিগ্রি ঘুরানো হলো। 1/5 সেকেন্ডে 180 ডিগ্রি ঘুরানো হলো। সো এটা মানে কি? এখন এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, বা এটা হচ্ছে একদম শুরুতে, এটা হচ্ছে একদম শুরুতে। তো শেষে কি ঘটবে? শেষে কি করছে? এটাকে আমরা উল্টা ডিগ্রি ঘুরেছি, 180 ডিগ্রি ঘুরেছি। অর্থাৎ যে ফাইনাল অবস্থা,
বা শেষ অবস্থা যেটা বলি, সেখানে কি হয়েছে, সেখানে বেসিক্যালি এই কুণ্ডলীটাকে উল্টা ঘুরাই দিছি। অর্থাৎ আমি যদি এই জায়গাটায় বি এর ভ্যালু চিন্তা করি, সো এখানে বেসিক্যালি বি এর ভ্যালুটা কত আসতেছিল, বি এর ভ্যালুটা ছিল 0.4 ইন্টু 10 ইনভার্স 4 টেসলা। সো এখানে বেসিক্যালি আমি কি করছি, এটাকে 180 ডিগ্রি কোণে ঘুরাই দিছি। অর্থাৎ এখন যে ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফলের ডিরেকশনটা কিন্তু এখন এই দিকে। কেন এইদিকে, কারণ আগে ছিল এই দিকে, আমি কি করছি 180 ডিগ্রি কোণে ঘুরাই দিছি। 180 ডিগ্রি কোণে যেহেতু ঘুরাই দিছি, সো এখন এই ক্ষেত্রে কিন্তু যে থিটার ভ্যালুটা সেইটা কিন্তু এখন হয়ে গেছে 180 ডিগ্রি। সো এটা হচ্ছে তোমাকে বলা হয়েছে। সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু বাকি ম্যাথটা এখান থেকে করতে হবে। আচ্ছা, সো এখানে বলছে যে আলটিমেটলি এই তড়িৎ চালক বলের মানটা কত হবে, আলটিমেটলি এই টোটাল ক্ষেত্রে তড়িৎ চালক বলটা কত হবে, অর্থাৎ ই ইকুয়ালস টু এখানে কত হবে। প্রশ্নটা যদি আরেকবার বুঝায়, সেটা হচ্ছে আমার শুরুতে একটা অবস্থানে ছিল একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা কুণ্ডলীকে আমরা রাখছিলাম, এবং চৌম্বক ক্ষেত্রের মানটা হচ্ছে 0.4 ইন্টু 10⁻⁻⁴, এবং এই যে চৌম্বক এই কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 2000 এবং তার ক্ষেত্রফল হচ্ছে 500 ইন্টু 10⁻⁻⁴ মিটার স্কোয়ার। এটাকে আমরা কি করছি 1/5 সেকেন্ডে 180 ডিগ্রি কোণে ঘুরাইছি। সো থিটা আগে 0 ডিগ্রি ছিল, আর হচ্ছে এখানে 180 ডিগ্রি হয়ে গেছে। ক্লিয়ার? সো এখানে বলছে এতে কুণ্ডলীতে তড়িৎচালক বলের আবেশ কত বা ই এর মানটা কত। সো আমরা এখান থেকে একটু আস্তে আস্তে আসি। সো ই এর মানটা আমরা নরমালি কি জানি, ই এর মানটা হচ্ছে -n d∅/dt, নাকি d∅/dt। সো আলটিমেটলি এন এর ভ্যালু তো আমরা জানি, এন এর ভ্যালু কত 2000। সো আমরা d∅/dt বের করার ট্রাই করি। সো d∅/dt কে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, ∅2 মাইনাস ∅1 ডিভাইড বাই টি, ∅2 মাইনাস ∅1 ডিভাইডেড বাই টি। তো ∅2 মাইনাস ∅1 কেন, কারণ d∅ মানে হচ্ছে φ এর পরিবর্তন। সো φ এর পরিবর্তন যেহেতু বলা হয়েছে, সো আমি এর জন্য লিখতেছি এখানে d∅। ঠিক আছে? সো আমি আরেকটা পৃষ্ঠায় ম্যাথটা করতেছি। তো আমাকে এখানে ∅2 মাইনাস ∅1 বের করা লাগবে, এবং দেখো টি এর মানটা কত দেওয়াই আছে, টি এর মানটা কত দেওয়া আছে, টি এর মান কিন্তু দেওয়া আছে হচ্ছে, টি এর মান দেওয়া আছে 1/5 সেকেন্ড, 1/5 সেকেন্ড। সো আমাকে যেটা করতে হবে, দেখো আমাকে এখান থেকে বেসিক্যালি ∅2 মাইনাস ∅1টা বের করতে হবে। সো দেখো আমি কিভাবে করি ব্যাপারটা। সো কি বের করতে বলছি, আমি বের করতে বলছি হচ্ছে ∅2 মাইনাস ∅1। সো এটা ইকুয়ালস টু কি লেখা যায়, আমি জানি যে একটা ফর্মুলা তোমার জানা কথা, যে ফ্লাক্স ইকুয়ালস টু এরিয়া ইন্টু বি ইন্টু কস থিটা। এটা কিন্তু আগের লেকচারের একটা সূত্র, এ বি কস থিটা, যেখানে এটা কি, এ হচ্ছে ক্ষেত্রফল, বিটা কি, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, বি হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র, আর থিটা তো কোণ, এটা তো আমরা জানি। সো ∅2 মাইনাস ∅1 যখন করব, এই ক্ষেত্রে দেখো তো আমার চেঞ্জ হয়েছে কি, আমার কিন্তু চেঞ্জ হচ্ছে শুধুমাত্র অ্যাঙ্গেলটা, আমার কিন্তু ক্ষেত্রফলও চেঞ্জ করি নাই, আমরা কিন্তু চৌম্বক ক্ষেত্রের মানও চেঞ্জ করি নাই। কিন্তু শুরুতে তার ছিল 0 ডিগ্রি, আর শেষে কত হয়েছে 180 ডিগ্রি। তো ∅2 মাইনাস ∅1 এখানে বেসিক্যালি অনেকটা এরকম, সেটা হচ্ছে এ বি cos θ2 মাইনাস এ বি cos θ1। কেন এরকম হয়েছে, কারণ হচ্ছে আমার কিন্তু শুধুমাত্র থিটার পরিবর্তন হয়েছে, এ আর বি এর কিন্তু পরিবর্তন হয় না। চুম্বক আর চুম্বক কি আলাদা না, একই, চুম্বক চুম্বক একই জিনিস, একই জিনিস, সবই একই জিনিস। সো এখান থেকে আমরা লিখতে পারি যে এ বি কমন দিলে কি থাকতেছে, cos θ2 মাইনাস cos θ1। সো এ বি ইকুয়ালস এ বি ইন্টু cos থিটা মান কত, cos θ2 হচ্ছে 180 ডিগ্রি। দেখো তো এই যে θ2 কত, θ2 এটা হচ্ছে θ1, এটা হচ্ছে θ2,
পরবর্তীতে 180 ডিগ্রি করছি। আর এখানে কত আসতেছে cos 0 ডিগ্রি। তো এরিয়া কত ছিল? এরিয়া ছিল 510 ইনভার্স 4। এই যে দেখো এরিয়া ছিল 500 ইন্টু 10 ইনভার্স 4। বি এর ভ্যালু ছিল 0. দেখো তো এই যে বি এর ভ্যালু ছিল 0.4 ইন্টু 10 ইনভার্স 4। আর এখানে কত আসছে দেখো তো, এখানে cos 180 ডিগ্রি মান কত? cos 180 ডিগ্রি মান হচ্ছে -1, আর মাইনাস cos 0 মান কত? cos 0 মানে কিন্তু 1। দেখো cos 180 ডিগ্রি মান হচ্ছে -1 আর cos 0 মান হচ্ছে 1, সো আলটিমেটলি এখানে -1 আর -1 আসতেছে। ক্লিয়ার? আচ্ছা, সো এখান থেকে আমরা লিখতে পারতেছি। তো সেই ক্ষেত্রে আমরা আলটিমেটলি এখান থেকে কি পাচ্ছি দেখো, -2 ইন্টু 500 ইন্টু 0.4 ইন্টু 10 ইনভার্স 8। তো যাই হোক, এটা হচ্ছে φ2 মাইনাস φ1 আমরা পাইছি। তো φ2 মাইনাস φ1 যখন পাবো, তো আমাদের যে ম্যাথটা ছিল হচ্ছে কি, আমাদের ম্যাথ ছিল ই এর ভ্যালু বের করা। সো ই এর ভ্যালু হচ্ছে কি -n ইন্টু ডিফাই বাই ডিটি, অথবা -n ইন্টু φ2 মাইনাস φ1 ডিভাইড বাই টি, এখানে -n ইন্টু 2000। দেখো এন এর ভ্যালু কত ছিল? এন এর ভ্যালু হচ্ছে 2000 ইন্টু, এখানে টাইম কত? টাইম হচ্ছে 1/5 সেকেন্ড। টাইম হচ্ছে আমার এখানে 1/5 সেকেন্ড। আর তুমি যদি মানগুলো বসাই দাও, সো এখানে যেটা আসতেছে -2 ইন্টু 500 ঠিক আছে। সো আলটিমেটলি যে অ্যান্সারটা আসে সেটা হচ্ছে টোটাল আছে 0.04 ভোল্ট, মাইনাস টোটাল প্লাস আসবে কারণ এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, তো সব মিলে অ্যান্সার আসে 0.04 ভোল্ট। ঠিক আছে, সো এটাই কিন্তু আমাদের এর ভ্যালু। এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? সো না, এত ক্যালকুলেশনটা ঠিক মতো করো, দেখবা যেখানে আসলে অ্যান্সার এতটুকু আসতেছে। ক্লিয়ার? সো এখানে 500 আছে, এখানে অনেক কিছু আছে, সব মিলে 0.4 আসবে। ঠিক আছে, ক্যালকুলেশনটা কিন্তু করতে হবে। আচ্ছা, ক্যালকুলেশনটা ঠিক মতো করতে হবে, কারণ দেখা যাবে যে এই চ্যাপ্টারে যেহেতু শুধুমাত্র ফর্মুলার খেলা, তুমি যদি ফর্মুলা বসানোর পরে ক্যালকুলেটরে বসাইতে ভুল করো, সেই ক্ষেত্রে কিন্তু তুমি মার্কস কিন্তু পাবা না। তো সেই হিসাবে ফর্মুলা বসানোর ক্ষেত্রে, মান বসানোর ক্ষেত্রে খুবই কেয়ারফুল থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, মাইনাস হবে না, কারণ দেখো এখানে অলরেডি কিন্তু φ2 মাইনাস φ1 এ কিন্তু একটা মাইনাস আছে, তাই না? আবার ফর্মুলার মধ্যে কি আরেকটা মাইনাস আছে না? সো দুইটা মাইনাসে মাইনাসে কিন্তু হবে। ক্লিয়ার? cos কমন না যাবে কিনা? আমরা cos কমন যাবে কেন বলো তো? cos θ2 মাইনাস cos θ1 দুইটা তো ডিফারেন্ট জিনিস। cos কমন যাবে না এখানে, বুঝতে পারছো? কারণ cos θ2 এর এক ভ্যালু, আমরা চাইলে কিন্তু cos কমন নিয়ে θ2 মাইনাস θ1 লিখতে পারবো না, বুঝতে পারছো? সো এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, সো টোটাল আমার এখানে 0.04 ভোল্ট আসতেছে। সো দেখো এগুলা কিন্তু রুয়েটের ম্যাথ। সো অ্যাডমিশনে বুঝতেছো কিরকম ম্যাথ আসে। সো একটু সূত্রগুলো ভালোভাবে খেয়াল করতে হবে, মাইনাস প্লাস একটু ঝামেলা হইতে পারে, এগুলো ঠিক রাখলে কিন্তু এখানে ব্যাপারগুলো পারবা। আচ্ছা, সো আরেকটা আমরা ম্যাথ শেষ করব, এইটা হচ্ছে এটাতে আগের লেকচারের লাস্ট ম্যাথ এটা। সো এখানে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বর্গাকার কুণ্ডলী, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বর্গাকার কুণ্ডলী যেখানে পাক সংখ্যা হচ্ছে 100, অর্থাৎ আমি বলতে পারি যে এখানে টোটাল যে এন এর ভ্যালুটা, এই এন এর ভ্যালুটা কত? 100। ঠিক আছে, আর এখানে শেপটা কেমন? শেপটা হচ্ছে একটা বর্গাকার কুণ্ডলী। সো বর্গাকার যেহেতু হচ্ছে, ইন দ্যাট কেস আমি কিন্তু এখান থেকে মোটামুটি একটা জিনিস বুঝতে পারি যে আমার যে শেপটা হবে, শেপটা একটা বর্গাকার হবে, অর্থাৎ একটা বর্গাকার শেপ হবে। সো বর্গাকার শেপ যেহেতু, তাহলে এরিয়াটা কি হবে বলতো? বর্গাকার শেপ, এবং তার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। সো আমি এখান থেকে বলতে পারি তার যে এরিয়াটা হবে, এরিয়াটা হবে 5 ইন্টু 10⁻⁻² সেন্টিমিটার স্কোয়ার, তাই না? কারণ হচ্ছে বেসিক্যালি যেহেতু 5 সেন্টিমিটার, এটাকে আমরা মিটার নিব, সো আলটিমেটলি 5 ইন্টু 10⁻² মিটার স্কোয়ার। সো এরিয়া পেয়ে গেলাম। আর কি বলা হয়েছে দেখো তো? পাক সংখ্যা কত? পাক সংখ্যা হচ্ছে 100। এন হচ্ছে কত? এন হচ্ছে এখানে
সো এনও 100 পেয়ে গেলাম। তো এখানে বলা হয়েছে কুণ্ডলীটিকে একটি চুম্বকের দুই মেরুর মাঝে, দেখো এখানে কি বলা হয়েছে, চুম্বক বা চুম্বক যাই বলো না কেন, এই চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে স্থাপন করা হলো। তো ব্যাপারটা একটু বোঝার ট্রাই করো কি হয়েছে। এখানে যেটা হয়েছে যে দুইটা চৌম্বক আছে, তো চৌম্বকের দুইটা মেরু আছে। সো এখানে একটা চৌম্বকের মেরু, এটা মনে করো নর্থ পোল, আর এখানে একটা চৌম্বকের এক সাইড আছে, সেটা হচ্ছে মনে করো সাউথ পোল। সো দুজনের মধ্যে আমি হচ্ছে তাকে রাখছি, দুজনের মধ্যে তাকে রাখছি। তো দুজনের মধ্যে যখন রাখি, তো আমরা এটা জানি যে এখান থেকে কি হবে, এখান থেকে কিন্তু চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়, অর্থাৎ এই নর্থ থেকে সাউথের দিকে কিন্তু চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। ঠিক আছে। আর এখানে যে চৌম্বক ক্ষেত্রের মানটা, চৌম্বক ক্ষেত্রের যে মানটা সেটা কিন্তু বলা নাই, খালি বলছে কুণ্ডলীটিকে একটি চৌম্বকের দুই মেরুর মধ্যবর্তী চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে স্থাপন করা আছে। তার মানে এখানে যে চৌম্বক ক্ষেত্রটা, এই চৌম্বক ক্ষেত্র কিন্তু আমার আসলে দেওয়া নাই। সো এটা আমি জানি না, চৌম্বক ক্ষেত্রটা আমি জানি না। তো আরেকটা কথা বলেছে লম্বভাবে স্থাপন করা আছে, তার মানে হচ্ছে আমি যদি বলি যে লম্বভাবে যেহেতু স্থাপন করা আছে, এইটার যে ক্ষেত্রফল এরিয়াটা হচ্ছে এইদিকে, এরিয়াটা হচ্ছে এইদিকে। সো ইন দ্যাট কেস আমার যে থিটার ভ্যালুটা হবে, এই থিটার ভ্যালুটা হবে 0 ডিগ্রি বা 0 ডিগ্রি। থিটার ভ্যালুটা কত আসতেছে, থিটার ভ্যালু আসতেছে 0 ডিগ্রি। ঠিক আছে, কারণ এরিয়ার ডিরেকশন আর বি এর ডিরেকশন কিন্তু আসলে একই দিকে। আচ্ছা, এরপর কি বলছে দেখো, তার মানে শুরুতে দুইটা চৌম্বকের মাঝে রাখছি, শুরুতে দুইটা চৌম্বকের মাঝে রাখছি এবং একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখছি, লম্বভাবে রাখছি। এরপর একটি হ্যাচকা টানে, একটা হ্যাচকা টানে 0.06 সেকেন্ডে চৌম্বক ক্ষেত্র মুক্ত স্থানে নিয়ে আসা হলো। অর্থাৎ সেটা এখানে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে, আমি এটাকে টান দিয়ে এমন একটা জায়গায় আনছি যেখানে কোনো চৌম্বক ক্ষেত্র নাই। অর্থাৎ জিনিসটা অনেকটা এরকম ভাবে বলতে পারো যে আগে একটা চৌম্বক ক্ষেত্র ছিল, সেটাকে আমরা বলতেছি বি পোল। পোল বলতে বোঝাচ্ছি যে এই যে দুইটা চৌম্বকের মাঝে যে রাখছি, এখানে একটা চৌম্বক ক্ষেত্র ছিল ইনিশিয়ালি, সে হচ্ছে বিআই, এটা ছিল কি বি পোল, অর্থাৎ ইনিশিয়ালি সে এখানে ছিল। আচ্ছা, সো এখানে দেখো থিটার টপিকটা বুঝাই দিতে বলতেছ। থিটা বেসিক্যালি জিনিসটা বুঝো, সবসময় মাথায় রাখবা ক্ষেত্রফলে যে ডিরেকশন সেটা হবে তলের উপর লম্ব। কি বলতেছি, ক্ষেত্রফলে যে ডিরেকশনটা হবে সেটা হবে তলের উপর লম্ব। এটা আসলে একটা আগের টপিক, এটা একটু বুঝতে হবে। যেমন ধরো যে আমি যদি বলি এটা হচ্ছে একটা তল, এটা যদি একটা তল হয়, এই তলের ক্ষেত্রফল যেটা হবে, সেই ক্ষেত্রফলের ডিরেকশনটা হয় তলের উপর লম্ব। বুঝতে পারছি? সো এটা কোথায় থেকে আসছে, কারণ আমরা জানি ক্ষেত্রফলের ফর্মুলা কিন্তু ক্রস গুণনের মাধ্যমে আসে, তাই না? ভেক্টরের একটা চ্যাপ্টার পড়ছো না, ওই ভেক্টরের ক্রস গুণন যেভাবে আসে, ক্ষেত্রফলের ফর্মুলা কিন্তু ওইখান থেকে আসছে। দ্যাটস ওয়াই ক্রস গুণনে যেমন রেজাল্টটা তলের উপর লম্ব হয়, সিমিলারলি ক্ষেত্রফলের যে ডিরেকশনটা, আসল ডিরেকশনটা, সেটা তলের উপর লম্ব হয়। অর্থাৎ আমার যদি এখানে একটা তল থাকে, এই তলের উপর লম্ব দিকে তার ক্ষেত্রফলের ডিরেকশন হয়। ঠিক আছে, সো দেখো এখানে যে এই চৌম্বক ক্ষেত্রটা কিন্তু কার সাথে লম্বভাবে আছে, এটা হচ্ছে বি এর সাথে লম্বভাবে আছে, বি এর সাথে লম্বভাবে আছে। তো বি এর সাথে যদি লম্বভাবে থাকে, এই যে ক্ষেত্রফলের ডিরেকশন সেটা কি তলের উপর লম্ব না? আমি একটু আগে বললাম ক্ষেত্রফলটা হবে তলের উপর লম্ব। সো এই যে তল, এই তলের উপর লম্ব হচ্ছে তার ক্ষেত্রফলের ডিরেকশন। এখন একটা জিনিস চিন্তা করো, এই বি এর সাথেও লম্ব তলটা, একটা জিনিস চিন্তা করো, এই তলটা বি এর উপরও লম্ব, আবার তলের উপর লম্বকে ক্ষেত্রফল। তার মানে কি আমি বলতে পারি যে এই এরিয়া ক্ষেত্রফল আর যে বি এর ডিরেকশন, এটা বেসিক্যালি একই দিকে, এটা বেসিক্যালি একই দিকে। তো তলের উপর যেহেতু লম্ব হচ্ছে, এই ক্ষেত্রে আমরা বলতে পারতেছি বি এর আর এর ডিরেকশনটা আসলে একই দিকে হবে, কারণ বিটা তলের উপর লম্ব, এই বিটা তলের উপর লম্ব, আর ক্ষেত্রফলটাও তলের উপর লম্ব। তো দুইটা যদি তলের উপর লম্ব হয়, তারা বেসিক্যালি একই দিকে যেহেতু, দ্যাটস ওয়াই হচ্ছে এটা 0 ডিগ্রি। তো এটা যদি আরো তোমাদের বুঝতে সমস্যা হয়, এই টপিকটা তোমরা হচ্ছে চ্যাপ্টার 2 তে স্থির তড়িৎ যখন পড়ানো হয়েছে, সেখানে দেখবা এই নিয়ে একটা বিস্তারিত আলোচনা করা হয়েছে। ক্লিয়ার? ওইখানে আমাদের তড়িৎ ফ্লাক্স বের করার টপিকে কিন্তু আমরা এই ধরনের ম্যাথটা করে থাকি। সো এটা কিন্তু দেখতে হবে। ঠিক আছে, তো যাই হোক, সো আমরা দেখো ইনিশিয়ালি আগে কি ছিল, আমরা যে ম্যাথে চলে আসি। ইনিশিয়ালি কি ছিল, ইনিশিয়ালি ছিল হচ্ছে সে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে, দ্যাটস ওয়াই একটা বি পোল ছিল। পরবর্তীতে কি করছি, পরে যেটা করছি,
পরে যেটা করছি এটাকে টান দিয়ে ফাইনাল যেটা চৌম্বক ক্ষেত্র মুক্ত একটা স্থানে রাখছি। সো আমি বলতে পারি কি পরবর্তীতে কিন্তু আসলে 0 টেসলা হয়েছে। কেন 0 টেসলা হয়েছে? কারণ আমি এমন একটা স্থানে নিয়ে আসছি যেখানে কোনো তড়িৎ চৌম্বক ক্ষেত্র নাই। ঠিক আছে, এই যে দেখো চৌম্বক ক্ষেত্র মুক্ত স্থানে নিয়ে আসছি। ঠিক আছে, সো এটা যদি বলছি এই ক্ষেত্রে আমার বেসিক্যালি কি হবে, এই ক্ষেত্রে কিন্তু আর শূন্য হবে। সো এই ক্ষেত্রে বলছে 70 মিনি ভোল্ট বিদ্যুৎ চালক বল আবিষ্ট থাকে। অর্থাৎ এই যে প্রসেসটা করছো, এই প্রসেসে তোমার চৌম্বক ক্ষেত্র বা তোমাদের যে তড়িৎ চালক শক্তি সেটা হচ্ছে 70 মাইক্রোভোল্ট উৎপন্ন হয়েছে। সো এই ক্ষেত্রে বলা হয়েছে যে মেরুদয়ের মধ্যে চৌম্বক ক্ষেত্রের কত, অর্থাৎ এই যে বি পোল এটা কত, এটা চাইছে। তো আবার যদি বলি ইনিশিয়ালি একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা ছিল যে বিটা আমি জানি না, যে বিটা আমি জানি না, এরপর কি করছি তাকে টান দিয়ে সরাই ফেলছি, অর্থাৎ বিটা শূন্য করে দিছি। কত সেকেন্ডে? এটা হচ্ছে 0.06 সেকেন্ড, অর্থাৎ টাইমটা হবে এখানে, টাইম হচ্ছে 0.06 সেকেন্ড। সো এই টাইমের মধ্যে আমি সরাই ফেলছি। সো এই যে সরাই ফেলছি এর কারণে একটা তড়িৎ চালক শক্তি তৈরি হয়েছে, সেটা হচ্ছে 70 মাইক্রো ভোল্ট। ক্লিয়ার? সো এটা যদি হয় তোমাকে বলছে বি এর ভ্যালুটা বের করতে। সো আমরা ফ্যারাডের সূত্র আবার ইউজ করি। ফ্যারাডের সূত্র অনুযায়ী কি বলি? ফ্যারাডের সূত্র অনুযায়ী বলি ইকুয়ালস টু মাইনাস এন ডি ফাই ওভার ডিটি। এটা হচ্ছে সূত্র। সো এখন দেখো, তো আমরা জানি যে ফাই ইকুয়ালস টু কি, বা ডি ফাই ইকুয়ালস টু কি লেখা যায়? ডি ফাই ইকুয়ালস টু লেখা যায় ফাই টু মাইনাস ফাই ওয়ান। ডি ফাই ইকুয়ালস টু কি লেখা যায়? ফাই টু মাইনাস ফাই ওয়ান। হ্যাঁ, একজন অলরেডি পারে গেছো। সো ফাই টু মাইনাস ফাই ওয়ান। তো এখানে আমরা কি লিখবো? তো ফাই টু ইকুয়ালস টু কি লিখতে পারি একটু আগে দেখো, আমরা ফাই এর ভ্যালু কি জানি? ফাই এর ভ্যালু যদি জানি, ফাই এর ভ্যালুটা আসতেছে এ বি কস থিটা, নাকি এ বি কস থিটা। ফাই এর ভ্যালুটা আসতেছে এ বি কস থিটা। সো ফাই টু ইকুয়ালস টু কি আসতেছে? এরিয়া ইনটু বি টু কস থিটা টু মাইনাস এরিয়া ইনটু বি ওয়ান কস থিটা ওয়ান। এরিয়া ইনটু বি ওয়ান কস থিটা ওয়ান, থিটা টু মাইনাস থিটা ওয়ান যেহেতু। সো দেখো বি টু বলতে বোঝানো হচ্ছে যে পরের, বি টু বলতে বোঝানো হচ্ছে পরেরটা। সো পরেরটা কত আসতেছে? পরেরটা কি এমনি শূন্য না, কারণ আমরা দেখো বি টু যেটা, বা আমরা যদি বিএফ টাকে বলি বি টু, এটা বেসিক্যালি কত আসতেছে? এটা কিন্তু শূন্য আসতেছে। তো শূন্য যেহেতু আসে, সো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এটা জিরো, টোটালটাই জিরো, মাইনাস এরিয়া কত দেখো তো, এরিয়া হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। এরিয়া হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 হোল স্কোয়ার ইন্টু কত আসতেছে? আমি বি ওয়ান তো জানি না, বি ওয়ান তো আমি জানি না, সো আমি এখান থেকে লিখতে পারি বি ওয়ান ইন্টু কস কত ডিগ্রি, কস কত 0 ডিগ্রি। সো আমরা একটু আগে এখান থেকে বের করে ফেলছি। সো আমরা আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই যে ফাই টু মাইনাস ফাই ওয়ান, ফাই টু মাইনাস ফাই ওয়ান, সেটাই ইকুয়ালস টু পাচ্ছি, দেখো এই যে ফাই টু মাইনাস ফাই ওয়ান ইকুয়ালস টু আসতেছে 0 মাইনাস 0.0025 বি পোল। কিভাবে আসতেছে? এই যে দেখো, এই যে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 হোল স্কোয়ার, অর্থাৎ এটাকে লিখলে যেটা আসে 0.0025, আর বি এর ভ্যালু যেহেতু আমরা জানি না, দ্যাটস ওয়াই আমি হচ্ছে বি এর ভ্যালুটাকে বি পোল আকারে লিখলাম। আর কস থিটা ভ্যালু কত? কস থিটা ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, সো এখন যদি আমরা ই এর মানটা বসাই, সো ই ইকুয়ালস টু বেসিক্যালি কি আসতেছে? মাইনাস এন ডি ফাই ওভার ডিটি। সো এন এর ভ্যালু কত দেখো? এন এর ভ্যালু কিন্তু 100। সো মাইনাস 100 ইন্টু, সো এই জায়গাটা কত আসতেছে? ফাই টু মাইনাস ফাই ওয়ান, ফাই টু মাইনাস ফাই ওয়ান, বা এখানে আসতেছে টি, বা মাইনাস 100 ইন্টু মাইনাস 0.0025 বি পোল ডিভাইড বাই কত সেকেন্ড? 0.06 সেকেন্ড, 0.06 সেকেন্ড। আর ই এর ভ্যালু কত দেওয়া আছে দেখো তো? ই এর ভ্যালু দেওয়া আছে 70 মাইক্রোভোল্ট, ই এর ভ্যালু দেওয়া আছে 70 মাইক্রোভোল্ট। সো আমরা এখানে লিখতে পারি 70 ইন্টু মাইক্রো না সরি মিনি ভোল্ট, 70 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। সো আমি কিন্তু আলটিমেটলি এই ইকুয়েশনটার মধ্যে মান বসাই দিলে, এই ইকুয়েশনটার মধ্যে মান বসাই দিলে আমরা এটা পাচ্ছি। ক্লিয়ার? সো আমার এখান থেকে কি লাগবে? আমার এখান থেকে লাগবে হচ্ছে বি পোল।
এখান থেকে লাগবে বি পোল। সো এই বি পোল অলরেডি অনেক করে ফেলছো। আচ্ছা, সো এটা হচ্ছে 0.0168 হবে, 0.0168 টেসলা হবে। মানে তুমি যদি ক্যালকুলেশনটা করো তাহলে এই অ্যান্সারটা পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, সো অলরেডি অনেক করে ফেলেছো, সো এটা হচ্ছে অ্যান্সারটা হবে। আচ্ছা, এন এ বি বাই টি, সো এটা আসলে আমি বুঝি নাই কি বলতেছো। আচ্ছা আচ্ছা, দেখো এটা বেসিক্যালি আমাদের হচ্ছে এখানে ফর্মুলা যেটা আছে, ফর্মুলার মধ্যে আমরা মানটা বসাইছি, এই মানটা বসালে কিন্তু আমাদের এখানে অ্যান্সার। সো তোমাদেরকে আজান দিয়ে দিছি মেবি, তো আমরা একটা নামাজের ব্রেক দিচ্ছি, নামাজের ব্রেকের পর হচ্ছে আমরা নতুন একটা টপিক শুরু করব। তো এটা মূলত আজকে এখন যতটুকু পড়লাম, এটা মূলত আগের যে লেকচার ছিল ওইটারই ফর্মুলাগুলো জাস্ট মানগুলো বসাইছি, এর থেকে বেশি কিছু করি নাই। সো জাস্ট ফর্মুলার মধ্যে মান বসানো শিখলে কিন্তু তোমরা এখানে ম্যাথগুলো করতে পারবা। তো নামাজের ব্রেকের পর আমরা হচ্ছে নতুন একটা টপিক নিয়ে কিন্তু চলে আসবো, ঠিক আছে। আচ্ছা, সো এখানে এন এর ভ্যালুটা তোমার জাস্ট বসাই দিছো, এটা বসাই দিলেই হবে। সো এটাই করবো, ঠিক আছে, ফর্মুলার মধ্যে মানটা বসাই দিছে।
আচ্ছা, তো ব্রেকের পর আমরা আবার শুরু করতেছি। তো নতুন যে টপিকটা, সেই টপিকটার নাম হচ্ছে স্বকীয় আবেশ। ক্লিয়ার? এখন স্বকীয় আবেশ জিনিসটা কি এটা একটু বোঝা দরকার। সংজ্ঞার দিকে একটু পরে আমরা খেয়াল করতেছি, আগে ব্যাপারটা একটু বুঝো। ব্যাপারটা হচ্ছে, যখন এইখানে একটা সার্কিট আছে, এই সার্কিটের মধ্যে আমরা কি করতেছি, আমরা হচ্ছে একটা এক্সটার্নাল সোর্স থেকে বা একটা ব্যাটারির সাহায্যে একটা কারেন্ট আমরা প্রবাহিত করতেছি। সো সাপোজ হচ্ছে এই যে এই জায়গাটা একটা কারেন্ট প্রবাহিত হওয়ার ট্রাই করতেছে। তো কারেন্ট যখন প্রবাহিত হচ্ছে, এই কারেন্টটা কিসের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে? এটা হচ্ছে একটা সলিনয়েডাল বা একটা হচ্ছে এখানে একটা সার্কুলার রাস্তা আছে, এই সার্কুলার রাস্তার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। তো দেখা যায় যে, মনে করো একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। এক্সাম্পলটা হচ্ছে যে, সাপোজ আমি এখানে একটা ব্যাটারি দিলাম, সেই ব্যাটারির যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা হচ্ছে সাপোজ 5 ভোল্ট। ব্যাটারির ভোল্টেজটা হচ্ছে 5 ভোল্ট, এবং এই যে তারটা আছে, এখানে একটা তার যে যাচ্ছে, এই তারের যে রোধ, সেই রোধটা হচ্ছে সাপোজ 5 ওহম। রোধটা হচ্ছে 5 ওহম। তাহলে এই ক্ষেত্রে আমরা রোধের ভ্যালুটা দিতে পারি, সেটা হচ্ছে 5 ওহম। তো দেখা যায় যে আমরা এখান থেকে যদি সলিউশনটা করি, এখানে কারেন্টের যে মানটা, সেই কারেন্টের মানটা কত আসে? কারেন্টের মানটা যেটা আসে ই ডিভাইড বাই আর, অর্থাৎ এখানে 5 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু 1 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই যে কুণ্ডলীটা আছে, এই কুণ্ডলীর মধ্য দিয়ে একটা 1 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু প্রবাহিত হওয়ার কথা, ঠিক আছে? কিন্তু বাস্তবে যদি দেখা যায়, এই কারেন্টটা প্রবাহিত হওয়ার সময়, মনে করো আমি এখানে একটা অ্যামিটার কানেক্ট করলাম। তো অ্যামিটারটা কেন কানেক্ট করছি? কারণ হচ্ছে এই অ্যামিটারের মাধ্যমে এই কারেন্টটা প্রবাহিত কতটুকু হচ্ছে সেটা মাপা ট্রাই করতেছি। তো দেখা যায়, মনে করো টাইম হচ্ছে 0 সেকেন্ড, টাইম যখন 0 সেকেন্ড। তো টাইম যখন 0 সেকেন্ড হয়, কেবল আমরা যখন শুরু করছি, ওই মুহূর্তে কারেন্টের মানটা 1 অ্যাম্পিয়ার হয় না। তখন দেখা যায় যে কারেন্টের মানটা 0.98 অ্যাম্পিয়ার, বা যতটুকু কারেন্ট দেখানোর কথা তার থেকে একটু কম দেখায়। ক্লিয়ার? মানে আমাদের যে 1 অ্যাম্পিয়ার কারেন্টটা পাওয়ার কথা ছিল, তার থেকে একটু কম দেখাচ্ছে। ক্লিয়ার? কিন্তু একটু পরে যখন আমরা টাইমটা বেড়ে যায়, টাইম মনে করো 5 সেকেন্ড আসছে, তখন আবার জিনিসটা নর্মাল হয়ে যায়। অর্থাৎ I ইকুয়ালস টু 1 অ্যাম্পিয়ার, যা পাওয়ার কথা ছিল, যা পাওয়ার কথা ছিল তাই দেখাচ্ছে। কিন্তু শুরুতে একটু কম দেখায়, শুরুতে একটু কম দেখায়। আবার আমি মনে করো 10 সেকেন্ড পর এই কারেন্টটা অফ করে দিলাম, কারেন্টটা আমি অফ করে দিলাম। সো কারেন্ট যখন আমরা অফ করব, ইন দ্যাট কেস সাপোজ 10 সেকেন্ড পর অফ করছি, তো 10 সেকেন্ড পর অফ করলে কারেন্ট তো আমার 0 দেখানোর কথা, তাই না? কারেন্টটা 0 দেখানোর কথা। কিন্তু দেখা যায় এই ক্ষেত্রে আই এর ভ্যালুটা দেখা যায় লাইক সাপোজ 0.02 অ্যাম্পিয়ার। তার মানে বুঝতেছো যে একদম শুরুর মুহূর্তে আর যে শেষের মুহূর্তে, এই ক্ষেত্রে কারেন্টের যেই মানটা পাওয়ার কথা ছিল, তার থেকে প্রথম দিকে একটু কম দেখায় এবং শেষ দিকে একটু বেশি দেখায়। তো এটা কেন? এই ঘটনাটা ঘটে মূলত স্বকীয় আবেশের জন্য। তো স্বকীয় আবেশ জিনিসটা কি একটু বোঝার ট্রাই করি। বেসিক্যালি যেটা হয়, যখন কারেন্টটা শুরু হইতে নাই, অর্থাৎ কারেন্টটা যখন হচ্ছে এদিকে যাওয়া শুরু করে, মনে করো একটা আই কারেন্ট আমি দিলাম, কারেন্টটা যখন যাওয়া শুরু করতেছে, ইন দ্যাট কেস আর একটা কারেন্ট উৎপন্ন হয়, আরেকটা কারেন্ট উৎপন্ন হয় তার বিপরীত দিকে, আরেকটা কারেন্ট উৎপন্ন হয় তার বিপরীত দিকে। এটাকে আমরা বলি হচ্ছে ইনডিউসড কারেন্ট, আই ইনডিউসড কারেন্ট। কি বলতেছি দেখো, যখন আমি কারেন্টটা শুরু করতেছি, অর্থাৎ কারেন্ট যখন শুরু হয়ে এদিকে যাওয়া ট্রাই করতেছে, তখন তার বিপরীত দিকে আরেকটা ছোট কারেন্ট উৎপন্ন হয়, সেটাকে আমরা বলি হচ্ছে ইনডিউসড কারেন্ট। অর্থাৎ আমি যদি বলি আই ইন্ড, অর্থাৎ এটাকে আমরা বাংলায় যদি বলি আবিষ্ট তড়িৎ, আবিষ্ট তড়িৎ। তো কারেন্ট যেহেতু এদিকে যাওয়া ট্রাই করতেছে, তার বিপরীত দিকে একটা আদিষ্ট তড়িৎ উৎপন্ন হয়েছে। এর জন্য দেখা যায় যে এই জায়গাটায় 1 এর বদলে একটু কম দেখাচ্ছে, কারণ হচ্ছে বিপরীত দিক থেকে একটা কারেন্ট কিন্তু এখানে আসতেছে। ক্লিয়ার? আবার মনে করো আমি যখন অফ করে দিছি, আমি যখন অফ করে দিছি, সাপোজ হচ্ছে আমি অফ করছি শেষের দিকে, তো অফ করার সময় কি আসতেছে? অফ করার সময় কারেন্টটা একদম এখান থেকে ছিল, উল্টা দিকে এসে 0 হয়ে যাচ্ছে, তাই না? মানে কারেন্টটা 0 থেকে একদম 0 থেকে সরি কারেন্টটা 1 থেকে 0 হয়ে যাচ্ছে, কারেন্টটা 1 থেকে 0 হয়ে যাচ্ছে। ওই ক্ষেত্রে এই ইনডিউস কারেন্টটা তার অপোজিট দিকে কাজ করে, অর্থাৎ
এই ক্ষেত্রে ইনডিউস কারেন্টটা তার অপোজিট দিকে কাজ করে, এবং এই ইনডিউস কারেন্টের জন্য এখানে এক্সট্রা একটা 0.02 অ্যাম্পিয়ার এখানে আসে। সো ঘটনাটা বুঝতে পারছো? আমি যখন কারেন্টটা অন করতেছি, কারেন্ট যখন যাচ্ছে, কারেন্ট অন করার সময় কারেন্ট যেহেতু এদিক থেকে এদিকে যাচ্ছে, এই ক্ষেত্রে বিপরীত দিকে একটা আবিষ্ট তড়িৎ উৎপন্ন হয়। সেটা কারণে দেখা যায় যে 1 অ্যাম্পিয়ারের বদলে একটু কম দেখাচ্ছে। আবার আমি যখন জিরো করে দিচ্ছি, আমি যখন একদম থামাই দিচ্ছি, তখন তার বিপরীত দিকে আরেকটা কারেন্ট উৎপন্ন হয়, সেটাকে আমরা বলতেছি আবিষ্ট কারেন্ট, এবং সেটার কারণে জিরোর বদলে 0.02 অ্যাম্পিয়ারটা উৎপন্ন হচ্ছে। ঠিক আছে? তো এই যে ঘটনা, এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে আবেশ। এই ঘটনার নাম কি? আবেশ। সো আবেশ জিনিসটা কি? আবেশ হচ্ছে একটা কারেন্টের কারণে, এই যে একটা কারেন্ট উৎপন্ন হইলো, এই কারেন্টের কারণে আর একটা কারেন্ট কিন্তু বিপরীত দিকে উৎপন্ন হচ্ছে। একটা কারেন্ট যখন আমি শুরু করতেছি, অপর দিকে বিপরীত দিকে আর একটা কারেন্ট উৎপন্ন হয়, এটাকে আমরা বলি আবেশ। সিমিলারলি যখন অফ করি, তখনও বিপরীত দিকে আর একটা কারেন্ট উৎপন্ন হয়, সেটাকে আমরা বলি হচ্ছে আবেশ। আচ্ছা, সো আবেশ বেসিক্যালি জিনিসটা কি? কারেন্ট যখন একটা শুরু করব, মানে কারেন্ট যখন আমি দিব, কারেন্ট দেওয়ার সময় নর্মালি যে কারেন্টটা যাওয়ার কথা ছিল, তার বিপরীত দিকে ছোট্ট একটা কারেন্ট উৎপন্ন হয়, ছোট একটা কারেন্ট উৎপন্ন হয়। এই যে একটা প্রসেস, যে একটা কারেন্ট আমি দিলাম, এই কারেন্টের বদলে বিপরীত দিক থেকে আরেকটা কারেন্ট উৎপন্ন হচ্ছে, ছোট একটা অ্যামাউন্ট, এই ঘটনাটাকে আমরা বলতেছি কি? আবেশ। আবেশটা কেন হচ্ছে এটা একটু পরে বলতেছি, কিন্তু এই যে ঘটনাটা ঘটতেছে, এটাকে আমরা বলি হচ্ছে আবেশ। ক্লিয়ার? মানে বেসিক্যালি একটা কারেন্ট আমি দিলাম, এর বদলে বিপরীত দিকে একটা ছোট্ট কারেন্ট উৎপন্ন হয়। সো এটাকে আমরা বলতেছি, ঘটনার নাম বলতেছি কি আবেশ। তো আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি, এখনো মেইন ফর্মাল ডিটেলস আসি নাই। সো এটা কেন হয়, এটা কেন হয়, সো এটা একটু বলি। সো এই জিনিসটা আমি বোঝানোর ট্রাই করি কেন হচ্ছে। তুমি একটা জিনিস চিন্তা করো, যে এখানে একটা সার্কিট আছে, তো এই যে একটা সার্কিট আছে, এবং এই সার্কিটটা যাওয়ার সময় এখানে একটা সলিনয়েড দিয়ে যাচ্ছে, একটা সলিনয়েড দিয়ে যাচ্ছে। তো তোমরা চ্যাপ্টার 4 যখন পড়েছিলে, চ্যাপ্টার 4 যখন পড়েছিলে, তো সেখানে কিন্তু একটা ব্যাপার তোমরা দেখেছিলে, সেটা হচ্ছে একটা সলিনয়েড, বা তুমি যদি একটা চিন্তা করো, একটা সলিনয়েড যদি হয়, এই পেঁচানো তারটাকে আমরা কি বলি? একটা সলিনয়েড বলি। আবার এটা মনে করো একটা সার্কুলার তার, একটা সার্কুলার তার। তো তোমরা জানো যে যদি একটা সলিনয়েডের মধ্য দিয়ে, একটা সলিনয়েডের মধ্য দিয়ে যদি কারেন্ট যায়, এই সলিনয়েডের মধ্য দিয়ে যদি কারেন্ট ছেড়ে দেই, কারেন্ট ছেড়ে দেই, তো আমার এখান থেকে একটা কারেন্ট আসতেছে, এবং এদিকে কারেন্ট আসতেছে। সো এই কারেন্টটা যখন এদিক দিয়ে পাস করে, তখন কিন্তু এই ক্ষেত্রে একটা চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়, একটা চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। এটা কিন্তু তোমরা যে চ্যাপ্টার 4 পড়ছিলা, চ্যাপ্টার 4 কিন্তু পড়ছিলা যে সূত্র একটা আছে, একটা চাকরিক একটা তার, একটা সার্কুলার তারের মধ্য দিয়ে যদি কারেন্ট যায়, সেখানে কিন্তু একটা চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়, কিংবা সলিনয়েডের মধ্য দিয়ে যখন কারেন্ট যায়, সেখানে কিন্তু একটা চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। অর্থাৎ আমার যদি এখানেও সেম ভাবে একটা কারেন্ট যায়, এই কারেন্টের কারণে এখানেও কিন্তু একটা বি উৎপন্ন হয়, বা বি সার্কুলার উৎপন্ন হয়। এবং এই ভ্যালুগুলো তোমরা হয়তো দেখেছিলে, ভ্যালুগুলো কত ছিল? এই সার্কুলারের ক্ষেত্রে বি এর ভ্যালুটা ছিল নিউ নট এন আই ডিভাইড বাই টোয়াইস আর। এই ফর্মুলাটা হচ্ছে চ্যাপ্টার 4 এর ফর্মুলা। ক্লিয়ার? সো তুমি যদি না জেনে থাকো, জাস্ট এখানে দেখো ব্যাপারটা কি। এটা হচ্ছে চ্যাপ্টার 4 এর একটা কনসেপ্ট। সো না জেনে থাকলে জাস্ট এখানে জানো যে ব্যাপারটা কি আর কি। সো এটা কাইন্ড অফ জড়তা না, আমি জিনিসটা বুঝাচ্ছি কি হচ্ছে এখানে। সো আমি যতটুকু জানি, আমি এতটুকু জানি যে যদি একটা সার্কুলার রাস্তা হয়, একটা চাকরিক রাস্তা হয়, এই চাকরিক রাস্তায় যদি কারেন্ট উৎপন্ন হয়, কারেন্ট যায়, সেই ক্ষেত্রে কিন্তু একটা চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়, সেই ক্ষেত্রে একটা চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। সিমিলারলি একটা সলিনয়েড, এই সলিনয়েডের মধ্য দিয়ে যখন কারেন্ট যায়, সেখানে কিন্তু একটা চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। সো আমরা এখানে বলতে পারি যে এই ক্ষেত্রে সলিনয়েডের ফর্মুলা হচ্ছে নিউ নট স্মল এন আই। এগুলো হচ্ছে চ্যাপ্টার 4 এর ফর্মুলা। ক্লিয়ার? সো না জানলে, মানে না জানলে জাস্ট এখানে দেখো যে এই ফর্মুলাগুলো চ্যাপ্টার 4 এর। আচ্ছা, সো এখানে কি হচ্ছে দেখো। তো আমি যদি ঘটনাটা লিখি, ঘটনাটা যদি লিখি, তাহলে কিরকম দেখাচ্ছে যে তড়িৎ, তড়িৎ সরি তড়িৎ আই উৎপন্ন হলে, তড়িৎ আই উৎপন্ন হলে
সলিনয়েড বা পেঁচানো তারে বি উৎপন্ন হয়, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। সো বি অর্থাৎ আমি যদি এখানে একটা কারেন্ট প্রবাহ করি, এখানে যদি একটা কারেন্ট প্রবাহ করি, এই জায়গাটায় হচ্ছে একটা বি উৎপন্ন হবে। বি উৎপন্ন বলতে বোঝাচ্ছি যে এই জায়গাটায় মনে করো একটা চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র একটা ডিরেকশন থাকে না, এই চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার? তো এই চৌম্বক ক্ষেত্রের মানটাকে আমরা কি বলতেছি? চৌম্বক ক্ষেত্রের মানটাকে আমরা বি দ্বারা প্রকাশ করতেছি। সো বি উৎপন্ন হচ্ছে। এখন একটা জিনিস চিন্তা করো যে কি ঘটবে। তো শুরুতে শুরুতে আই কত ছিল? একদম শুরু যখন আমি সার্কিট অন করি নাই, আই যখন শূন্য ছিল, তখনও বি এর মানটা কত ছিল? শূন্য ছিল। তো আই যখন আমি 1 অ্যাম্পিয়ার করে দিচ্ছি, তখনও বি এর একটা মান পাবো নাকি? মানে শুরুতে আই ছিল না, আমি যখন অন করছি তাহলে আই আসছে। তো এই যে আই এর একটা পরিবর্তন হইলো, আই এর একটা পরিবর্তন হলো, তো সেই ক্ষেত্রে বি এরও পরিবর্তন হবে। কারণ বিটা নির্ভর করে কার উপর? আই এর উপর। দেখো, এই যে বিটা নির্ভর করে কিসের উপর? আই এর উপর। সো আই যদি পরিবর্তন হয়, বি এর মানও পরিবর্তন হবে। সো আমি যদি বলি আই পরিবর্তন হলে, আই পরিবর্তন হলে বি পরিবর্তন হবে। আই পরিবর্তন হলে বি পরিবর্তন হবে, তাই না? কারণ আমরা দেখছি যে বি এর যে ফর্মুলাটা সেটা হচ্ছে আই এর সাথে চেঞ্জ হয়, তাই তো? সো বি পরিবর্তন হবে। আবার আমরা কি জানি? আমরা জানি ফাই ইকুয়ালস টু কি? এ বি কস থিটা। ফাই ইকুয়ালস টু কি? এ বি কস থিটা। তো সেই ক্ষেত্রে আমি লিখতে পারি যে বি পরিবর্তন হলে, বি পরিবর্তন হলে বি পরিবর্তন হলে ফাই পরিবর্তন হবে। বি পরিবর্তন হলে ফাই পরিবর্তন হবে, কারণ এই যে বি ইকুয়ালস টু কি? ফাই না? সো এখান থেকে আমরা বলতে পারি বি পরিবর্তন হলে ফাই পরিবর্তন হবে। আবার একটা জিনিস খেয়াল করো, আমরা এই ফর্মুলাটা জানি না যে ই ইকুয়ালস টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি, যেখানে ফাইটা কি? ফাই এর পরিবর্তন যদি হয়, অর্থাৎ ফাই এর যদি একটা পরিবর্তন থাকে, তাহলে কি এটা একটা আবিষ্ট তড়িৎচালক শক্তি না? আবিষ্ট তড়িৎচালক শক্তি, আবিষ্ট তড়িৎচালক শক্তি। অর্থাৎ যদি ফাই পরিবর্তন হয়, ফাই পরিবর্তন হলে ই, এটা কি? আবিষ্ট। ফাই পরিবর্তন হলে, যে ফাই পরিবর্তন হলে ই কিন্তু আবিষ্ট হবে, তাই না? আবার আমরা কি জানি? আমরা জানি যে আই ইকুয়ালস টু ই ডিভাইড বাই আর না? ই ডিভাইড বাই আর, অর্থাৎ ই যদি উৎপন্ন হয় তাহলে নতুন করে কি উৎপন্ন হবে? আই উৎপন্ন হবে না? ই যদি উৎপন্ন হয়, নতুন করে কি হবে? আই উৎপন্ন হবে। অর্থাৎ এটা মানে কি? তার মানে দেখো, পুরো ঘটনা যদি দেখো, পুরো ঘটনা কি বলা হয়েছে? শুরুতে আই যদি উৎপন্ন হয়, মানে আমি যখন কারেন্টটা অন করছি, আই যখন উৎপন্ন হয়, কারেন্টটা অন করছি, ইন দ্যাট কেস কি হচ্ছে? ইন দ্যাট কেস সলিনয়েড বা পেঁচানো তার ছিল, ওর মধ্যে কিন্তু বি উৎপন্ন হয়, তাই না? আমরা জানি যে বি এর ফর্মুলা যদি দেখো, বি এর ফর্মুলা, এই বি এর ফর্মুলা হচ্ছে নিউ নট এন আই ডিভাইড বাই টোয়াইস আর। এটা হচ্ছে তারের জন্য বা পেঁচানো তার। আর বি ইকুয়ালস টু নিউ নট স্মল এন আই, এটা হচ্ছে
সলিনয়েডের জন্য। সো যদি আই উৎপন্ন হয়, ইন দ্যাট কেস চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়, চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়, তাই তো? তো চৌম্বক ক্ষেত্র যদি উৎপন্ন হয়, যদি আই এর ভ্যালু পরিবর্তন করা হয়, মানে কারেন্টটা যদি পরিবর্তন করা হয়, লাইক আমি 0 থেকে 1 নিলাম, 1 থেকে 0 করলাম, তার মানে যখন পরিবর্তন হচ্ছে, ইন দ্যাট কেস কিন্তু বি এরও পরিবর্তন হবে, বি এরও পরিবর্তন হবে, বুঝতেছো? আই চেঞ্জ হলে বিও চেঞ্জ হবে। এখন আমরা যেহেতু জানি ফাই ইকুয়ালস টু এবি কস থিটা, তার মানে বি যদি পরিবর্তন হয় তাহলে ফাইও পরিবর্তন হবে, বি যদি পরিবর্তন হয় তাহলে ফাইও পরিবর্তন হবে। সো ফাই যদি পরিবর্তন হয়, তো ফাই যদি পরিবর্তন হয়, এখান থেকে আমাদের কি হয়, আবিষ্ট একটা তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়, আবিষ্ট একটা তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়। আর আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হলে একটা কারেন্ট উৎপন্ন হয়। তো ঘটনাটা কি দাঁড়ালো, আমি ছবি আকারে দেখাই। এই দেখো, এই জায়গাটায় একটা কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাওয়ার কারণে এখানে একটা বি উৎপন্ন হয়েছে, এই বিটা চেঞ্জ করলে ফাই চেঞ্জ হয়েছে, ফাই চেঞ্জ করলে এখানে একটা ই উৎপন্ন হয়েছে, ই উৎপন্ন হলে এখানে একটা আই উৎপন্ন হয়েছে, কিন্তু এই আইটা হচ্ছে আই ইনডিউসড। এবং এই আই যে উৎপন্ন হইলো, এটা কিন্তু নতুন ভাবে উৎপন্ন হয়েছে। এই আই এর ডিরেকশনটা কি হবে দেখো তো, এই যে দেখো, যেদিকে পরিবর্তন হচ্ছে এখানে একটা মাইনাস সাইন আছে না, ই এর সাথে কি একটা মাইনাস সাইন আছে না, তো মাইনাস সাইন মানে হচ্ছে এই যে, সো এই যে আইটা, এটা কিন্তু ঠিক বিপরীত দিকে উৎপন্ন হবে, অর্থাৎ এদিকে যদি আই যায়, আই ইনডিউসড হবে তার বিপরীত দিকে। অর্থাৎ এই যে আই গেল, বি চেঞ্জ হইলো, ফাই চেঞ্জ হইলো, ই উৎপন্ন হইলো, এখান থেকে একটা আই উৎপন্ন হইলো। এই যে আইটা উৎপন্ন হইলো, সো এই আইটা বেসিক্যালি কি হবে, তার বিপরীত দিকে উৎপন্ন হবে। সো বিপরীত দিকে যখন উৎপন্ন হবে, ইন দ্যাট কেস আমি বলতে পারি যে, মনে করো 1 অ্যাম্পিয়ার আমি এখান থেকে ছাড়ছিলাম, বিপরীত দিকে একটা কারেন্ট থাকার কারণে ওভারঅল কারেন্টটা কি হয়ে যাবে, কমে যাবে। সো এই ঘটনা দেখো, একটা কারেন্টের কারণে আর একটা কারেন্ট কিন্তু এখানে উৎপন্ন হয়েছে, একটা কারেন্টের কারণে আর একটা কারেন্ট উৎপন্ন হয়েছে। এই ঘটনাটাকে আমরা কি বলতেছি, আবেশ। এই ঘটনাটাকে আমরা বলতেছি আবেশ। এবং স্পেসিফিকলি এখানে আমরা বলি হচ্ছে স্বকীয় আবেশ। স্বকীয় আবেশ কেন? কারণ হচ্ছে নিজের যে সার্কিটটা আছে, অর্থাৎ এই যে একটাই সার্কিট, এখানে এখানে একটাই সার্কিট, এই একটা সার্কিটের মধ্যে নিজের কারণে নিজের সার্কিটে কিন্তু একটা কারেন্ট উৎপন্ন হচ্ছে। অর্থাৎ আমি একটা সার্কিটে কারেন্ট প্রবাহ দিলাম, এই কারেন্টের কারণে ঠিক বিপরীত দিকে নিজের সার্কিটের মধ্যে আরেকটা কারেন্ট উৎপন্ন হচ্ছে। এই যে একটা কারেন্টের কারণে নিজের সার্কিটেই আরেকটা কারেন্ট উৎপন্ন হচ্ছে, এই কনসেপ্টটার নাম হচ্ছে স্বকীয় আবেশ। সো এখন তুমি সংজ্ঞায় রাখো, এতক্ষণ যা বললাম এই জিনিসটা কিন্তু সংজ্ঞায় আছে। দেখো কি বলছে, কোন কুণ্ডলিতে, খেয়াল করো, এখানে একটা কুণ্ডলী হইতে হবে, কোন কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ পরিবর্তনের ফলে, অবভিয়াসলি তড়িৎ প্রবাহ চেঞ্জ হইতে হবে, চেঞ্জ না হলে কিন্তু হবে না, কারণ আই যদি চেঞ্জ না হয় বি এর মানও চেঞ্জ হবে না। সো কোন কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ পরিবর্তনের ফলে ওই কুণ্ডলিতে যে তড়িৎ চৌম্বকীয় আবেশ ঘটে, অর্থাৎ নতুন করে যে আবেশ ঘটতেছে, নতুন করে যে একটা তড়িৎ চালক শক্তি তৈরি হচ্ছে, এই ঘটনার নাম কি, স্বকীয় আবেশ। খুবই সিম্পল একটা সংজ্ঞা, যে তুমি একটা কুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহ পরিবর্তন করলাম, তড়িৎ প্রবাহ পরিবর্তন করলাম, তড়িৎ প্রবাহ পরিবর্তনের ফলে ওই কুণ্ডলীর মধ্যে যেই তড়িৎ চৌম্বকীয় আবেশ হইলো, অর্থাৎ এই যে ইটা উৎপন্ন হইলো, এই ঘটনার নাম হচ্ছে স্বকীয় আবেশ। ঠিক আছে? তো স্বকীয় আবেশ ব্যাপারটা হচ্ছে এরকম। তো স্বকীয় আবেশের আমরা এখান থেকে ফর্মুলাগুলো ডিরাইভ করে নিই, যে স্বকীয় আবেশ বুঝলাম। স্বকীয় আবেশ জিনিসটা কি, বেসিক্যালি এটা কারেন্ট ফ্লো করছি, কারেন্ট ফ্লো এর কারণে বেসিক্যালি ওই সার্কিটের মধ্যে আর একটা কারেন্ট বা এখানে একটা ইএমএফ উৎপন্ন হয়েছে। সো এটাকে আমরা বলতেছি স্বকীয় আবেশ। তো এখান থেকে একটা জিনিস খেয়াল করো, সো আমরা বলতে পারি, এই যে এখান থেকে দেখো, যে আই উৎপন্ন হইলে বি উৎপন্ন হয়, অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি যে এই বি জিনিসটা আই এর সমানুপাতিক। অর্থাৎ আমি যত বেশি কারেন্ট উৎপন্ন করব, যত বেশি কারেন্ট উৎপন্ন করব, তত বেশি কিন্তু চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে। ঠিক আছে? বিটা কি, চৌম্বক ক্ষেত্র। তো যত বেশি আমি কারেন্ট উৎপন্ন করব, চৌম্বক ক্ষেত্র কিন্তু ততটা উৎপন্ন হবে। সো বি সমানুপাতিক আই কিন্তু আমরা এখান থেকে লিখতে পারি। আবার একটা জিনিস খেয়াল করো, যে এখান থেকে দেখো, যত বেশি বি হবে তত বেশি কি ফাই হবে না? যত বেশি বি হবে তত বেশি ফাই হবে, কারণ বি বাড়লে ফাই বাড়বে। সো আমরা এখান থেকে লিখতে পারি, দেখো, যে এন ফাই সমানুপাতিক বি, এন ফাই সমানুপাতিক বি। কারণ হচ্ছে টোটাল যে ফ্লাক্সের পরিমাণ, টোটাল যে ফ্লাক্স, কারণ
ফ্লাক্সের পরিমাণ এন গুণ করলে টোটাল ফ্লাক্সটা পাবো আমরা। সো এন ফাই কার সমানুপাতিক হবে? বি এর সমানুপাতিক হবে, কারণ আমরা এখান থেকে ফর্মুলা অনুযায়ী দেখতে পারতেছি। আচ্ছা, তো এখানে দেখো বেসিক্যালি যে বি সমানুপাতিক আই, কারণ হচ্ছে কারেন্ট যত বেশি হবে বি এর মানটা বেশি হবে, আর বি এর মান বেশি হলে এন ফাই এর মানটা বেশি হবে। সো আমি কি এখান থেকে লিখতে পারি যে দেখো এন ফাই সমানুপাতিক আই, দেখো তো আই বাড়লে বি বাড়বে আর বি বাড়লে এন ফাই বাড়বে, তার মানে এন ফাই বাড়লে আই বাড়বে। সো এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি এন ফাই ইকুয়ালস টু সমানুপাতিক আই। তো এন ফাই সমানুপাতিক আই, তো এখান থেকে আমরা যদি সমানুপাতিক উঠাই দেই তাহলে একটা কনস্ট্যান্ট আসে না? তো এন ফাই থেকে আমরা যদি একটা সমানুপাতিক উঠাই দেই তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আসে। তো এই কনস্ট্যান্টের নামটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, এই কনস্ট্যান্টটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, কনস্ট্যান্টটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। তো এলটাকে বলা হয় স্বকীয় আবেশ, স্বকীয় আবেশ গুণাঙ্ক। এলটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এলটা হচ্ছে কি স্বকীয় আবেশ গুণাঙ্ক। আচ্ছা, সো আমরা এখান থেকে আসলে এল এর একটা ভ্যালু পাইতে পারি যে এল ইকুয়ালস টু কি? এল ইকুয়ালস টু বেসিক্যালি এন ফাই বাই আই, এন ফাই ডিভাইড বাই আই। সো এটা একটা ফর্মুলা আমরা পাইতে পারি। আচ্ছা, সো আরো ফর্মুলা পাইতে পারি, কিভাবে পাইতে পারি দেখো, আমরা যদি এখান থেকে দেখো যে আমরা জানি যে ই ইকুয়ালস টু কি? ই ইকুয়ালস টু আমরা যে ফ্যারাডের সূত্র পড়ছিলাম, এই ই ইকুয়ালস টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি, মাইনাস এন ডি ফাই বাই ডিটি। সো এখান থেকে আমরা ফাই এর ভ্যালু কি পাচ্ছি? দেখো তো ফাই এর ভ্যালু আসতেছে এল আই ডিভাইড বাই এন। এই যে এখান থেকে দেখো ফাই এর ভ্যালু আসতেছে এন আই, এল আই ডিভাইড বাই এন। সো আমরা এখানে একটা কাজ করি যে ই এর ভ্যালুটা আছে, এই ই এর ভ্যালুটা ইকুয়ালস টু মাইনাস এন ডি বাই ডিটি, আর ফাই এর ভ্যালুটা কি লিখতে পারি? ফাই এর ভ্যালু লিখতে পারি এল আই ডিভাইড বাই এন। এই যে ফাই এর ভ্যালু লিখতে পারি কি? এল আই ডিভাইড বাই এন। সো এখান থেকে দেখো যে এল আর এন, এল আর এন এটা কিন্তু একটা ধ্রুবক, এলও একটা ধ্রুবক, এনও যেহেতু পাক সংখ্যা এটাও কিন্তু ধ্রুবক। সো এটা কিন্তু বাইরে আসতে পারে। সো মাইনাস এন ইন্টু এল বাই এন ইন্টু ডি আই ডিভাইড বাই ডিটি, অর্থাৎ এল আর এন বাইরে চলে গেল, সো এখানে থাকতেছে। সো এখানে দেখো তো এন কিন্তু কাটা যাচ্ছে, এন আর এন কিন্তু এখানে কাটা যাচ্ছে। সো আলটিমেটলি আমি যে ই এর ফর্মুলা পাইছি, নতুন যে ই এর ফর্মুলা পাইলাম, তো ই এর ফর্মুলা ইকুয়ালস টু আসতেছে মাইনাস, দেখো এই এন এন কাটা গেল, এল ডিআই ওভার ডিটি, মাইনাস এল ডিআই ওভার ডিটি। আচ্ছা, নিচে কি দেখা যায় না? সো বেসিক্যালি হচ্ছে এই যে এই জিনিসটা, আমি জাস্ট এই জিনিসটা এখান থেকে কাটাকাটি করে এই জিনিসটা লিখছি। সো এখানে এতটুকু, তো ই ইকুয়ালস টু মাইনাস এল ডিআই বাই ডিটি। তো আমরা দুইটা ফর্মুলা শিখলাম। সো আমি যদি আরেকবার একটা পেজ লিখি, সো একটা ফর্মুলা হচ্ছে এন ফাই ইকুয়ালস টু এল আই, যেখান থেকে আমরা এল ইকুয়ালস টু পাচ্ছি এন ফাই ডিভাইড বাই আই। আর আরেকটা ফর্মুলা হচ্ছে ই ইকুয়ালস টু মাইনাস এল ডিআই ওভার ডিটি। সো এখান থেকে আমরা চাইলে এল ইকুয়ালস লিখতে পারি মাইনাস ই ইন্টু ডিভাইড বাই ডিআই ওভার ডিটি, অনেকভাবে লেখা যায়। সো আমরা যদি ইউনিট বের করি, তাহলে এল এর ইউনিটটা কি আসছে দেখো তো, এল এর যদি আমরা ইউনিট বের করি, উপরে আসতেছে ই এর ইউনিট কি? ভোল্ট, আর নিচে হচ্ছে অ্যাম্পিয়ার পার সেকেন্ড। ই এর ইউনিট হচ্ছে ভোল্ট, নিচে হচ্ছে অ্যাম্পিয়ার পার সেকেন্ড, তাহলে আলটিমেটলি যেটা আসে সেটা হচ্ছে ভোল্ট সেকেন্ড অ্যাম্পিয়ার ইনভার্স 1। এটা হচ্ছে এল এর ইউনিট। তো এই এল এর ইউনিটটাকে সংক্ষেপে যেটা লেখা যায় সেটাকে বলি হেনরি।
এটাকে আমরা বলি হচ্ছে হেনরি বা এইচ। তাহলে এল এর ইউনিটটাকে আমরা যে ভোল্টেজ, ভোল্ট সেকেন্ড অ্যাম্পিয়ার ইনভার্স 1, এটাকে আমরা হেনরি হিসাবে লিখে থাকি। ঠিক আছে, সো এটা হচ্ছে কাহিনী। তো তোমাকে যদি এল এর সংজ্ঞা বলতে বলে, এল এর সংজ্ঞা বলতে পারে, তুমি দুই ভাবে আসতে পারো। একটাকে বলতে পারো এরকম যে, দেখো, একটাকে বলতে পারো যে আমি যদি নিচেরটাকে 1 করে ফেলি, নিচেরটাকে 1 বলতে বোঝাচ্ছি যে 1 ইউনিট তড়িৎ পরিবর্তনে, 1 ইউনিট তড়িৎ পরিবর্তনে আমি নিচেরটাকে যদি 1 বলি, তাহলে উপরে থাকতেছে কি ই, যত ই উৎপন্ন হয় তাকে আমরা এল বলি। দেখো, নিচেরটাকে যদি 1 করে দেই, তাহলে আমরা বলবো যে 1 ইউনিট তড়িৎ পরিবর্তনে কি আসতেছে, উপরে কতটুকু ই উৎপন্ন হচ্ছে, এটাকে আমরা বলতেছি এল। এভাবে লেখা যায়। আবার এখানে দেখো, এই অনুযায়ী লিখতে পারি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহে এন ফাইটা কি, টোটাল কত ফ্লাক্স উৎপন্ন হয়। দুই ভাবে বলতে পারি, একটা হচ্ছে আই এর সাথে ফ্লাক্সের সম্পর্ক, আর একটা হচ্ছে আই এর পরিবর্তনের হারের সাথে ভোল্টেজের সম্পর্ক। তো তুমি যেভাবে লেখো না কেন, তোমার এখানে মার্কস দিবে। সো এটাই আর কি। সো এখানে জাস্ট দেখবা, তোমাদের পুরাটাই হচ্ছে এখানে ব্যাপারটা সুন্দরভাবে লেখা আছে। তো তোমরা যদি এখান থেকে দেখতে চাও দেখতে পারবা। সো দুইটা সংজ্ঞা আছে। এই যে দেখো, তোমাদের যদি বলা হয় একক হারে পরিবর্তিত হলে, অর্থাৎ তড়িৎ প্রবাহের সময়ের সাথে একক হারে পরিবর্তিত হলে, অর্থাৎ যে ডিআই বাই ডিটি যদি 1 হয়, একক হারে পরিবর্তন হয়, তাহলে যে তড়িৎচালক শক্তি আবেষ্টিত হয়, অর্থাৎ এই যে দেখো তড়িৎচালক যে ইটা উৎপন্ন হয়, সেটা হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক, এল এর ভ্যালু। আবার হেনরি, হেনরি জিনিসটা কি, হেনরি জিনিসটা হচ্ছে এই যে, হেনরি জিনিসটা হচ্ছে যে আমার যে 1 ভিএস অ্যাম্পিয়ার ইনভার্স 1, এই জিনিসটাকে আমরা কিন্তু হেনরি বলে থাকি। সো একটু আগে কিন্তু আমরা এটা দেখছিলাম। এবং লাস্টলি স্বকীয় আবেশ গুণাঙ্ক, সো এটা হচ্ছে এই যে প্রথম যে ফর্মুলাটা, যে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহে টোটাল কত ফ্লাক্স উৎপন্ন হয়। দেখো যে কোন কুণ্ডলিতে একক তড়িৎ প্রবাহে, একক তড়িৎ প্রবাহে কুণ্ডলিতে মোট চুম্বক ফ্লাক্সকে স্বকীয় আবেশ গুণাঙ্ক বলে। সো তুমি আসলে অনেক ভাবেই সংজ্ঞাটা দিতে পারো, তুমি যেটা পছন্দ হয় সেটা দেখবা। তো তোমার সব সংজ্ঞা এখানে দেওয়া আছে, একটু পড়ে নিবা। ঠিক আছে, আচ্ছা। তো স্বকীয় আবেশ গুণাঙ্ক, স্বকীয় আবেশ যে গুণাঙ্কটা আছে, সেটা বেসিক্যালি এখন যদি একটা সার্কেল হয় বা একটা পেঁচানো তার হয় তাহলে কেমন হবে, আর হচ্ছে যদি একটা সলিনয়েড হয় তাহলে কেমন হবে, এতটুকু দেখলে আমাদের আজকের ক্লাসটা মোটামুটি শেষ হবে। সো মোটামুটি বুঝতেছো যে তোমরা কি পড়ছো। স্বকীয় আবেশ গুণাঙ্ক একটু দেখলা যে এল ইকুয়ালস টু বেসিক্যালি কি, এন ফাই ডিভাইড বাই আই, এন ফাই ডিভাইড বাই আই। কার জন্য বের করতে বলছে, একটা বৃত্তাকার কুণ্ডলীর জন্য বের করতে বলছে। সো তোমরা বৃত্তাকার কুণ্ডলীর জন্য যত ফর্মুলা জানো, এর মধ্যে জাস্ট বসায় দিলেই তুমি ফর্মুলাগুলো ব্যাথ করে ফেলতে পারবে। সো এটা আসলে প্যারা খাওয়ার দরকার না, এটা আলাদা কোনো টপিক না। তোমরা জাস্ট বৃত্তাকার কুণ্ডলীর জন্য ম্যাথটা করবা। কিভাবে করবা, যে আমরা জানি যে ফাই ইকুয়ালস টু এ বি কস থিটা, ফাই ইকুয়ালস টু এ বি কস থিটা। সো বৃত্তাকার কুণ্ডলীর জন্য মনে করো এখানে তার আছে, তো এখানে একটা বৃত্তাকার কুণ্ডলী, আবার এখানে কারেন্ট যাচ্ছে। সো এখানে কারেন্টটা মনে করো আই কারেন্ট গেল, ঘুরে আসে আই কারেন্ট গেল। সো এখানে হচ্ছে তোমার আই কারেন্ট আছে। সো আই কারেন্ট যাওয়ার ফলে যে মনে করো চৌম্বক ক্ষেত্রগুলো উৎপন্ন হয়, চৌম্বক ক্ষেত্রগুলো উৎপন্ন হয়, সেটা মনে করো এভাবে করে উৎপন্ন হচ্ছে। যাই হোক, এটা তোমার এত কিছু বোঝা লাগবে না, জাস্ট বুঝতে হবে যে এখানে কেমন হবে। আচ্ছা, আর কুণ্ডলী যে ক্ষেত্রফল, এই কুণ্ডলী ক্ষেত্রফলটা যেহেতু সার্কুলার, কুণ্ডলী ক্ষেত্রফলটা এদিকে, আর চৌম্বক ক্ষেত্র হচ্ছে এদিকে। সো মোটামুটি ধরা যায় যদি একটা ইউনিট ক্ষেত্র হিসাব করি, এখানে থিটাটা 0 ডিগ্রি হয়, মানে হচ্ছে মোটামুটি একই দিকে উৎপন্ন হয়, যেদিকে ক্ষেত্রফল সেদিকে কিন্তু আমার বি এর মানটা বের হয়। আচ্ছা, সো তাহলে এখানে যদি দেখো যে একটা বৃত্তাকার কুণ্ডলীর জন্য আমার এরিয়া কত হয়, এরিয়া হয় পাই আর স্কোয়ার, এরিয়া কত হয় পাই আর স্কোয়ার। বি এর মানটা কি হয় বৃত্তাকার কুণ্ডলীর জন্য, এটা তোমরা চ্যাপ্টার 4 পড়বা, নিউ নট এন আই ডিভাইড বাই টয়েস আর, নিউ নট এন আই ডিভাইডেড বাই টয়েস আর। এটা হচ্ছে কিসের জন্য, বৃত্তাকার কুণ্ডলীর জন্য। সো এখানে বসাই দিলাম নিউ নট এন, যেহেতু আমরা স্মল আই ব্যবহার করছি, এখানে স্মল আই ব্যবহার করবো।
টোয়াইস আর cos 0 ডিগ্রি। তো বুঝতেছো, আমি জাস্ট এখানে মানগুলা বসাই দিলাম, মানগুলা বসানোর পর যা যা আসতেছে তাহলে হচ্ছে আমরা এখানে জাস্ট বসাই দিব। সো এখানে যেটা আসতেছে n ইন্টু পায়ের মান বসাই দাও, পায়ের মান বসাই দিলে পাই আর স্কোয়ার নিউ নট এন আই ডিভাইড বাই টোয়াইস আর cos 0 কত 1 ডিভাইড বাই আই। সো আমার আলটিমেটলি যেটা আসে সেটা হচ্ছে এখানে আই কাটা যায়, এখানে একটা আর থাকবে, এখানে থাকবে না। সো আলটিমেটলি যেটা থাকে সেটা হচ্ছে এন স্কোয়ার নিউ নট আর হচ্ছে এখানে পাই আর ডিভাইড বাই 2। সো এটা হচ্ছে বৃত্তাকার কুণ্ডলীর জন্য এল এর ভ্যালু। সো এটা তোমাদের মুখস্থ রাখতে হবে ব্যাপারটা এমন না, তুমি চাইলে এই যে আমি যেভাবে বের করে আনছি সেভাবেও কিন্তু তোমরা বের করে আনতে পারবে। সো এটা যে মনেই রাখতে হবে এমন কোনো ব্যাপার না, জাস্ট আমরা বি এর ভ্যালুটা বসাই দিছি আর হচ্ছে তোমার এখান থেকে পাই এ এর ভ্যালুটা বসাই দিছি। সো এটাই হচ্ছে বৃত্তাকার কুণ্ডলীর জন্য এল এর ভ্যালু। তো সিমিলারলি সলিনয়েডের জন্য কি হবে, নিউ নট এন স্কোয়ার এ ডিভাইড বাই এল। এখানে এই ব্যাপারগুলো কি দাঁড়ায়, ব্যাপারগুলো হচ্ছে যে এই যে একটা সলিনয়েড, এই সলিনয়েডের যেই দৈর্ঘ্যটা সেটাকে আমরা বলছি এল আর পাক সংখ্যাকে আমরা বলি হচ্ছে এন। তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে এন ইকুয়ালস টু এল ডিভাইড বাই, সরি এটাকে আমরা লিখি এভাবে, মানে হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। এই স্মল এনটা কি, স্মল এন হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। সো এক্সামে ডিরেক্ট লিখে সমস্যা নাই, ডিরেক্ট লিখলে ভালো, যদি মনে রাখতে পারো ডিরেক্ট লিখবা, ঠিক আছে। কিন্তু আমার মনে থাকতো না, দ্যাটস আমি হচ্ছে ডিরেক্ট করে আনতাম। আচ্ছা, সো এই ক্ষেত্রে বি এর যে ভ্যালুটা এটা হলো নিউ নট এন আই, এটা চ্যাপ্টার 4 এর ম্যাথ। সো এটাকে যদি ভাঙায় লিখি তাহলে হচ্ছে নিউ নট এন বাই এল ইন্টু আই। সো এটা জাস্ট আমরা লিখে নিলাম। সো আমরা জানি যে, আমরা যদি জানি যে এল এর ভ্যালুটা ইকুয়ালস টু এল ইকুয়ালস টু এন ফাই ওভার আই বা এন ইন্টু এ বি কস, আগের মতো cos 0 ডিগ্রি হবে ডিভাইড বাই আই। সো মানগুলো বসায় দিলে এন ইন্টু এ ইন্টু নিউ নট এন আই ডিভাইড বাই এল ইন্টু আই। সো আলটিমেটলি যেটা আসতেছে এন স্কোয়ার নিউ নট এ ডিভাইড বাই এল। এই ফর্মুলাটা তোমরা কিন্তু লিখতে পারো, ঠিক আছে। তোমরা ডিরেক্টলি লিখতে পারো আবার ইনডিরেক্টলি লিখতে পারো, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে তোমাদের টপিক। সো ম্যাথ একটু দেখি, ম্যাথ দেখলে তোমরা বুঝবা ব্যাপারগুলো কেমন। সো এখানে বলা হয়েছে, দেখো 100 পাক বিশিষ্ট একটি ঘন সন্নিবিষ্ট কুণ্ডলীর ব্যাসার্ধ 0.1 মিটার। সো এখানে একটা গোলাকার কুণ্ডলী আছে, একটা গোলাকার কুণ্ডলী আছে যেটার পাক সংখ্যা কত, যেটার পাক সংখ্যা হচ্ছে এন হচ্ছে 100, এন হচ্ছে এখানে 100 এবং কুণ্ডলীর ব্যাসার্ধ, তো কুণ্ডলীর ব্যাসার্ধ আর আর কত, আর হচ্ছে 0.1 মিটার, 0.1 মিটার। এর স্বকীয় আবেশ গুণাঙ্ক নির্ণয় করতে বলছে, তাহলে এর স্বকীয় আবেশ গুণাঙ্ক এলটা কত বের করতে বলছে। সো পাক সংখ্যা যেহেতু বের করতে বলছে, সো আমরা পাক সংখ্যার ফর্মুলা কি জানি, একটু আগে বৃত্তাকার কুণ্ডলীর জন্য কি লিখছি আমরা, নিউ নট এন স্কোয়ার পাই ইন্টু আর ডিভাইড বাই 2। দেখো সব ভ্যালু কিন্তু আমাদের দেওয়া আছে। সো নিউ নট কত, নিউ নট হচ্ছে 4 পাই ইন্টু 10 ইনভার্স 7 ইন্টু এন স্কোয়ার কত, এন হচ্ছে 100 স্কোয়ার ইন্টু পাই হচ্ছে 3.1416 এবং আর কত, আর হচ্ছে 0.1 ডিভাইড বাই 2। জাস্ট এক লাইনে লিখে দিবা, এক লাইনে লিখলে কিন্তু তোমরা অ্যান্সার এখান থেকে পাওয়া যাবা, ক্লিয়ার। সো অ্যান্সার যেটা আসতেছে সেটা হইতেছে 1.97 10 টু দি পাওয়ার -3। অ্যান্সার আসে 1.974 টু 10 টু দি পাওয়ার -3 কিসের ইউনিট, হেনরি ইউনিটে। এটা হচ্ছে জাস্ট এক লাইনের ম্যাথ, বুঝতে পারতেছো। খালি তোমরা যদি ফর্মুলা জানো এটাই হবে। নিউ নট কি দেওয়া থাকবে, এটা আসলে সবসময় দেওয়া থাকে না, এখানে দেওয়া আছে, এটা অলওয়েজ দেওয়া থাকে না, ঠিক আছে। এটা মুখস্থ করে নিবা,
নিউ নট, অ্যাপসাইলন নট, এই মানগুলা কিন্তু মুখস্থ করতে হবে। ক্লিয়ার? এটা মাঝে মধ্যে দেওয়া থাকে, মাঝে মধ্যে দেওয়া থাকে না। সো এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, সো এরপর আরেকটা ম্যাথ দেখি। এখানে বলছে, খেয়াল করো, ম্যাথগুলো সোজা। দেখো, তুমি যদি ফর্মুলা মুখস্থ করতে পারো, ম্যাথগুলা কিন্তু জাস্ট ফর্মুলার একটা অ্যাপ্লিকেশন। সো এখানে আসলে না বোঝা কিছু নাই। তুমি যদি ফর্মুলা বুঝতে পারো তাহলে কিন্তু বাকিটা পারবা। সো এখানে বলা হয়েছে একটি সলিনয়েডের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। অর্থাৎ এখানে আই এর ভ্যালু দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার। সলিনয়েডের কথা বলা হয়েছে। 2 অ্যাম্পিয়ার কারেন্ট তড়িৎ প্রবাহ হয় এবং প্রতি পাকে 3 ইন্টু 10⁻⁻⁴ ওয়েবার ফ্লাক্স জড়িত হয়। অর্থাৎ একটা পাকে যে ফ্লাক্সের সংখ্যা সেটা হচ্ছে 3 ইন্টু 10⁻⁴ 3 ইন্টু 10⁻⁴ ওয়েবার, এটা বলা হয়েছে। এবং বলা হয়েছে পাক সংখ্যা হচ্ছে 400। সো এখানে পাক সংখ্যা হচ্ছে 400। পাক সংখ্যা হচ্ছে কত? 400। তোমাকে বলছে স্বকীয় আবেশ গুণাঙ্ক নির্ণয় করতে। তো স্বকীয় আবেশ গুণাঙ্ক অর্থাৎ এর ফলে কত। সো বুঝতেছো, এর থেকে ইজি ম্যাথ আর হয় না। তোমরা জাস্ট ফর্মুলা বসায় দাও, এন ফাই ইকুয়ালস টু এল আই। সো আমরা জানি এল ইকুয়ালস টু কি, এল ইকুয়ালস টু এন ফাই ডিভাইড বাই আই। মান বসায় দিলে হবে 400। ফাই এর ভ্যালু কত? 3 ইন্টু 10⁻⁴ ডিভাইড বাই আই এর ভ্যালু হচ্ছে 2 অ্যাম্পিয়ার। বুঝতে পারছো? সো এগুলা কিন্তু খুবই সহজ সহজ ম্যাথ, এন্ড এটার অ্যান্সার হবে 0.06 হেনরি। আশা করি তোমরা বুঝতে পারছো নাকি? জাস্ট আমরা ফর্মুলা যেটা আছে এই ফর্মুলাগুলো ইউজ করব। সো এখানে একটা ডিরেকশনে কথা বলা হয়েছে, তড়িৎচালক শক্তির দিক। তো এটা জাস্ট তোমরা জানোই, আমরা একটু আগে দেখছিলাম যে ই যেটা সেটা কি হয়, মাইনাস এল ডিআই ওভার ডিটি, তাই না? তাহলে তড়িৎচালক শক্তির দিক কোন দিক হবে? আই, যে কারেন্ট যেটা আছে এটার সাথে কি হবে, মাইনাস একটা ডিরেকশন আছে, তাই না? সো আই যেদিকে উৎপন্ন হবে, তোমার এখানে যেটা হবে ই, অর্থাৎ এই যে ইনডিউস যেটা, তার বোঝা গেছে? কারণ কি, এই আইটা হচ্ছে ডিআই বাই ডিটির অপোজিট। ডিআই যেদিকে হবে পরিবর্তন হবে, আই এর পরিবর্তন যেদিকে, ই এর ভ্যালুটা তার অপোজিট দিকে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি হবে, তড়িৎচালক শক্তিটার দিকটা কি হবে, দিকটা হবে তার বিপরীত দিকে। বুঝতে পারছো জিনিসটা? সো এটা জাস্ট একটা আইডিয়া। আচ্ছা, তো এখানে একটা ছবি আকারে দেওয়া হয়েছে যে কেস 1, তড়িৎ প্রবাহ যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে। সো ফর্মুলা একটাই, আমার ই ইকুয়ালস টু কি হবে, ই ইকুয়ালস টু মাইনাস এল ডিআই বাই ডিটি, এটা হচ্ছে ফর্মুলা। সো এই ক্ষেত্রে তুমি যদি দেখো, জাস্ট এটা কনসেপচুয়াল আলোচনা, এটা কি, এটা হচ্ছে তড়িৎ পরিবর্তনের হার। তড়িৎ পরিবর্তনের হার। সো তড়িৎ পরিবর্তনের হার যদি পজিটিভ হয়, তার মানে আমি যদি বলি ডিআই বাই ডিটি, অর্থাৎ তড়িৎ পরিবর্তন যদি বৃদ্ধি পায় গ্রেটার দেন 0, অর্থাৎ এখানে তড়িৎ তাহলে ই এর মান কিন্তু হবে ঋণাত্মক। তো এটা কিন্তু আমরা প্রথম দিকে দেখছিলাম, যখন হচ্ছে আই কারেন্টটা উৎপন্ন হয় তা বিপরীত দিকে থেকে ই কারেন্ট উৎপন্ন হয় না, বা নতুন কারেন্ট উৎপন্ন হচ্ছে। তার মানে আই যখন ইনক্রিজ করতেছে, আই এর দিকটা কি হবে, বিপরীত হবে। আই এর দিকটা কি হবে, বা ই এর দিকটা কি হবে, বিপরীত হবে। সো ডিআই বাই ডিটি যখন নেগেটিভ হবে, অর্থাৎ তড়িৎ হ্রাস পাবে, তড়িৎ হ্রাস পাবে, তখন এটা যখন নেগেটিভ, তার মানে এখানে যেহেতু একটা মাইনাস সাইন আছে, দ্যাটস ওয়াই ই এর মানটা কি হবে, ই এর মান ধনাত্মক হবে।
এবং সর্বশেষ আমি যদি বলি ডিআই বাই ডিটি যদি শূন্য হয় তাহলে ই এর ভ্যালু কিন্তু শূন্য হবে। সো এগুলো হচ্ছে তোমাদের জাস্ট জানতে হবে অবজেক্টিভের জন্য। সো এখানে একটা গ্রাফ দেখো, এই গ্রাফের মধ্যে তো গ্রাফটা যদি খেয়াল করো, গ্রাফটা এখানে আই ভার্সেস টি গ্রাফ আছে, আর আমি বানালাম ই ভার্সেস টি গ্রাফ। সো আই ভার্সেস টি, আর এখন হচ্ছে কি ই ভার্সেস টি। তো একটা জিনিস খেয়াল করো, তো এখানে কয়েকটা টাইম আছে, যে আমি এখানে যদি ভাগ করি আলাদা, সো দেখো প্রথম ক্ষেত্রে, এই ক্ষেত্রে আই ভার্সেস টি এর গ্রাফের ঢাল কত? শূন্য না, কারণ এখানে কিন্তু আই এর কোনো পরিবর্তন হচ্ছে না, আই এর কোনো পরিবর্তন হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমি বলতে পারবো আই এর যেহেতু পরিবর্তন হচ্ছে না, তাহলে ই এর ভ্যালু কত হবে? আমি যেহেতু ই এর গ্রাফ আঁকতেছি, তো ই এর ভ্যালুটা এখানে কত হবে? শূন্য। এরপর দেখো আইটা কি বাড়তেছে না? সো এই জায়গাটা কিন্তু আইটা বাড়তেছে। সো আই যদি বৃদ্ধি পায়, ই এর মান কত হবে? ই এর মান হবে শূন্য, নেগেটিভ। তো ই এর মানটা কি হইলো? নেগেটিভ দিকে গেল। ঠিক আছে। আচ্ছা, আবার দেখো এই জায়গাটায়, এই জায়গায় কিন্তু আই এর মান চেঞ্জ হচ্ছে না, আই এর মান কিন্তু কনস্ট্যান্ট। তো আই এর মান যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ই এর মানও শূন্য হবে। সো এই ক্ষেত্রে ই এর মানও কিন্তু শূন্য হচ্ছে। এন্ড লাস্টলি দেখো এই ক্ষেত্রে আই এর মানটা কি করতেছে? আই এর মানটা কমতেছে। সো আই এর মান যদি কমে, সো আই এর মান যদি কমে, তাহলে ই এর মানটা ধনাত্মক হয়। তো ই এর মানটা ধনাত্মক হয়, এন্ড শূন্য হবে। সো জাস্ট এখানে একটা গ্রাফ হচ্ছে নেগেটিভ। আই কিভাবে নেগেটিভ হবে? এখানে আই নেগেটিভ হচ্ছে না, এখানে হচ্ছে আই কমতেছে। এই জায়গাটায় ডিআই বাই ডিটি বাড়তেছে, এই জায়গাটা ডিআই বাই ডিটি কমতেছে। এটা হচ্ছে আই নেগেটিভ হচ্ছে না, তার কমতেছে। কমা মানে কি? কমা মানে হচ্ছে পরিবর্তনের হারটা নেগেটিভ, কমা মানে হচ্ছে পরিবর্তনের হারটা ঋণাত্মক। এটা আর কি বুঝাইতে পারছি। সো এটা আর কি ব্যাপারটা, এটা জাস্ট দেখে নিবা, এখানে কিছু নাই। সো এটা হচ্ছে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাইলে কি ঘটবে, আর এই ব্যাপারটা সেম, তড়িৎ প্রবাহ হ্রাস পাইলে কি হবে। সো যা দেখাইছি সব হচ্ছে এক স্লাইডে আমি দেখাই দিছি, ক্লিয়ার? তো এই আর কি, তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাইলে ই এর মান ঋণাত্মক হবে, তড়িৎ প্রবাহ হ্রাস পাইলে ইটা কি হবে? ধনাত্মক হবে। এটাই হচ্ছে এখানকার মেইন কনসেপ্ট। তো লাস্ট একটা ম্যাথ, এই ম্যাথটা করলে তোমাদের শেষ। সো ম্যাথটা খুবই সিম্পল। তোমাকে বলছে একটি কুণ্ডলিতে তড়িৎ প্রবাহের সমীকরণ দেওয়া আছে, আই ইকুয়ালস টু এত অ্যাম্পিয়ার। বলছে স্বকীয় আবেশ গুণাঙ্ক টোয়াইস এইচ হলে কুণ্ডলিতে 2 সেকেন্ড সময়ে তড়িৎ চালক বল নির্ণয় করতে। তো ফর্মুলা খুবই সিম্পল, আই দেওয়া আছে, তড়িৎ স্বকীয় আবেশ গুণাঙ্ক দেওয়া আছে, টাইম দেওয়া আছে, তোমাকে বলছে আবিষ্ট তড়িৎচালক বল নির্ণয় করতে। সো আই ইকুয়ালস টু কি জানি? আই ইকুয়ালস টু জানি হচ্ছে আমরা মাইনাস এল ডিআই ওভার ডিটি। এটা হচ্ছে আমরা ফর্মুলা জানি। সো তোমাকে কি বের করতে বলছে? তোমাকে হচ্ছে ই এর মানটা বের করতে বলছে, ই এর মানটা বের করতে বলছে, এবং তোমাকে বলছে স্বকীয় আবেশ গুণাঙ্ক, স্বকীয় আবেশ গুণাঙ্ক হচ্ছে 2h, অর্থাৎ এল ইকুয়ালস টু এখানে হচ্ছে 2 হেনরি। এল ইকুয়ালস টু কি? এখানে এল ইকুয়ালস টু 2 হেনরি। সো এল যদি 2 হেনরি হয়, তাহলে যেহেতু আমার আই এর মান দেওয়া আছে, আই এর মান কি দেওয়া আছে? আই এর মান দেওয়া আছে মাইনাস 6t স্কোয়ার প্লাস 2t মাইনাস 1 অ্যাম্পিয়ার। সো আই যেহেতু দেওয়া আছে, তোমার কি লাগবে? তোমার কিন্তু লাগবে হচ্ছে ডিআই ওভার ডিটি, তোমার কিন্তু লাগবে এই যে ডিআই ওভার ডিটি। সো ডিআই ওভার ডিটি কি হবে? তাহলে জাস্ট ডিফারেন্সিয়েশন করবো আমরা। ডিআই ওভার ডিটি হবে দেখো মাইনাস 12t মাইনাস 12t প্লাস 2 মাইনাস 12t প্লাস 2। এটা হচ্ছে কি ডিআই ওভার ডিটি। ঠিক আছে, তাহলে ই এর মানটা কি আসতেছে? তাহলে ই এর মান যেটা আসতেছে, ই এর মান আসতেছে মাইনাস এল ডিআই ওভার ডিটি। তাহলে ই এর মান আসছে মাইনাস এল এর ভ্যালু কত? 2, এন্ড ডিআই ওভার ডিটি এটা কত? মাইনাস 12t প্লাস 2। সো গুণ করলে আলটিমেটলি যেটা আসতেছে কত? গুণ করলে আসতেছে 24t মাইনাস 4। সো এটা হচ্ছে ই এর মান। তোমাকে বলা হয়েছে টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে, টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে কত হবে? সো এখানে বেসিক্যালি টি এর ভ্যালু যদি আমি 2 সেকেন্ডে বসায় দিই,
তাহলে 24 ইন্টু 2 মাইনাস 4। সো আলটিমেটলি এখানে আসতেছে কত? এখানে আসতেছে 44 ভোল্ট। সো এটা কিন্তু হবে। ক্লিয়ার? 2 না 4 হবে কোথায়? তোমাকে এখানে t ইকুয়ালস 2 সেকেন্ড বলছে, t ইকুয়ালস 2 সেকেন্ড বলছে, আর এখানে 2t, 44 আসবে এখানে অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে বেসিক্যালি 6t স্কোয়ার, তো এখানে 6 দুগুণা 12 আসতেছে, 2 আসতেছে, এটাই আর কি অ্যান্সার। এখানে তো আর কিছু নেই। এর মান তোমার at 2 সেকেন্ড, at 2 সেকেন্ড, এটা কত হবে? 24 ইন্টু 2 মাইনাস 4, 44। এখানে আর কিছু নাই। মাইনাস এল ডিআই বাই ডিটি না, এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু 2, ডিআই বাই ডিটি কত? ডিআই বাই ডিটি হচ্ছে এইটা। সো আমি জাস্ট এই জায়গাটায় মানগুলা বসাই দিছি। 2 দিয়ে গুণ দিলে এখানে 24, 2 দিয়ে গুণ দিলে এখানে মাইনাস 4। জাস্ট আমরা এখানে করবে, এখানে 44 আসবে অ্যান্সারটা। জাস্ট 24 দিয়ে গুণা কত? 48 মাইনাস 4, 44। এটাই আর কি। ঠিক আছে, তোমাদের সিমিলার একটা ম্যাথ হোমওয়ার্ক থাকবে, বাড়ির কাজ থাকবে। জাস্ট এখানে আই ভার্সেস টি গ্রাফ। এখানে বলছে যে আই এর ইকুয়েশন দেওয়া আছে মাইনাস 2t, আই এর ইকুয়েশন দেওয়া আছে মাইনাস 2t। সো এখান থেকে বলছে যে স্বকীয় আবেশ 0.5h হলে আবিষ্ট তড়িৎচালক শক্তিটা কত হবে। সো এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তো আশা করি তোমরা বাড়ির কাজ করবা। অ্যান্ড এই চ্যাপ্টারের সাজেশন হচ্ছে কি, এই চ্যাপ্টারটা আসলে খুব একটা কমপ্লেক্স না করে যে ফর্মুলাগুলো আছে এইটার ইউজ শিখতে হবে। কোন সময় মাইনাস হবে, কোন সময় প্লাস হবে, অ্যাঙ্গেলটা কি হবে, থিটা 0 ডিগ্রি নাকি 180 ডিগ্রি, শুধুমাত্র ফর্মুলার ইউজগুলো শিখলে কিন্তু এই চ্যাপ্টারটা পারা যায়। এবং যেহেতু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন প্রত্যেকবার হয়ে থাকে, আর এই ব্যাপারগুলো বুঝতে হবে যে এই চ্যাপ্টারটা কিন্তু আগে শর্ট সিলেবাসে বাদ ছিল। সো এই বছর কিন্তু প্রশ্ন আসলে কিন্তু এইখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। তো আশা করি যেহেতু সহজও আছে, তোমরা যদি এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো ভালো করে জানে, কিছু ম্যাথ প্র্যাকটিস করো, তাহলে কিন্তু এই চ্যাপ্টার থেকে আর কোনো প্রবলেম ফেস করা লাগবে না। ঠিক আছে, তো আশা করি। আচ্ছা, 2t এর ডিফারেন্সিয়েশন 4 হবে না, 2t এর ডিফারেন্সিয়েশন 2 হবে। ক্লিয়ার? এটা ডিফারেন্সিয়েশন একটু দেখে নিও, 2t এর ডিফারেন্সিয়েশন 2 হয়। ঠিক আছে, এটার 2 হবে। একটা ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা একটু দেখে নিবা, এটা 2 হবে অ্যান্সারটা। আচ্ছা ঠিক আছে, 2t এর ডিফারেন্সিয়েশনটা 2 হয়। আচ্ছা, তো আশা করি তোমাদের ক্লাসটা বুঝতে পারছো। তো ক্লাসটা বোঝার পর তোমরা হচ্ছে বাসায় গিয়ে একটু এই রিলেটেড ম্যাথগুলো প্র্যাকটিস করবা। আশা করি তোমরা এই চ্যাপ্টার ভালোভাবে পার করতে পারবা। ঠিক আছে, তো সবাইকে আসসালামু আলাইকুম, ক্লাসটা শেষ করি।